ধন্যবাদ সবাইকে আমাদের ফ্যাব ফ্রাইডে নাইটের এই আলোচনায় আজকে জয়েন করার জন্য। আজকের দিনটা একটু বিশেষই আমাদের জন্য, কারণ শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের ঠিক 1 মাস পূর্ণ হলো। এই 1 মাসে আমরা অনেক আশা জাগানিয়া খবর পেয়েছি এবং একই সাথে অনেক উদ্বিগ্ন হওয়ার মতো খবরও আমরা পেয়েছি। একটা জিনিস যেটা আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি যে আমাদের রাষ্ট্র সংস্কারের কাজটা খুব একটা সহজ হবে না। এবং স্পেসিফিক্যালি আমরা যদি আমাদের প্রান্তিকে থাকা বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর কথা চিন্তা করি, তাদের জন্য ব্যাপারটা আরো অনেক কঠিন হবে। একই সাথে ইতিমধ্যে বন্যায় আমাদের জনজীবন পর্যদস্ত হয়েছে। একে একে কঠিন চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে। তো আজকের আলোচনায় আমরা এগুলো নিয়েই কথা বলবো এবং স্পেসিফিক্যালি আমরা জানতে চাইবো যে আমাদের নারীবাদীরা আমাদের দেশের এই অবস্থা নিয়ে, আমাদের সামনে যা আছে, এই সবকিছু নিয়ে কি ভাবছেন। এবং একটা যেটা জিনিস শুরুতেই পরিষ্কার করে নিতে চাইছি যে এখানে আমরা যখন নারীবাদীরা বলছি, নারীবাদ, আমাদের নারীবাদ বলতে আমরা কি বুঝি। এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, আমাদের ওয়েবসাইটেও এটা নিয়ে ছোট্ট আলোচনা আছে। আমরা যখন নারীবাদের কথা বলছি, আমরা শুধুমাত্র পুরুষের সমকক্ষ বা পুরুষের সাথে সমতা অর্জনের কথা বলছি। নারীর জন্য নারী যে আন্দোলনের কথা বলছি, সেটা অনেক ট্রান্সফরমেটিভ। আমরা কাঠামোগত পরিবর্তনের কথা বলছি এবং ডিকলোনিয়াল থিওরাইজিং এবং অর্গানাইজিং, অর্থাৎ উপনিবেশবাদী একটা চিন্তাধারা থেকে আমরা আমাদের সমস্যাগুলো, আমাদের প্রতিদিনকার এক্সপিরিয়েন্স গুলো আমরা থিওরাইজ করার চেষ্টা করি এবং তার উপরে ভিত্তি করে আমরা সামাজিক আন্দোলনে বিভিন্ন ক্যাপাসিটিতে যুক্ত হই। আমরা যখন নারীবাদের কথা বলি, শুধুমাত্র পুরুষের সাথে সমতা না, আমরা আমাদের সব ধরনের When I saw যে that, that also in হেটেরোপেট্রিয়ার্কাল YouTube, অ্যাজাম্পশন the এবং thing যে you প্র্যাকটিস care গুলো about. আছে, সেগুলো আমরা ডিসমেন্টেল করার চেষ্টা করি। ডাইভার্সিটি এবং জেন্ডার নন কনফর্মিটি কে আমরা এখনকার যে প্রাতিষ্ঠানিক বিভিন্ন ধরনের ব্যক্তিগত পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে ডিসপ্যারিটি গুলো আছে, যেগুলো স্পেসিফিক্যালি আমাদের মাইনরিটিস কমিউনিটি ফেস করে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি। আমাদের নারীবাদ পুঁজিবাদী পলিটিক্স এবং পুঁজিবাদী প্র্যাকটিসের একটা অত্যন্ত কৃতি প্রেজেন্ট করে। আমরা কলোনিয়ালিজম বা উপনিবেশবাদের এগেইনস্টে আমরা সোচ্চার। এবং মোদ্দা কথা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের মাইনরিটাইজ এবং মার্জিনালাইজ কমিউনিটি গুলো তাদের প্রতিদিনকার জীবনে যে মেটেরিয়াল চ্যালেঞ্জ গুলো ফেস করছে, আমরা আমাদের কাজের মাধ্যমে সেগুলো চ্যালেঞ্জ করার চেষ্টা করি। আমাদের নারীবাদ রেভলিউশনারি, এটা বিপ্লবী নারীবাদ। আমাদের নারীবাদ পলিটিক্স অফ ফান্ডিং এর ঊর্ধ্বে। আমরা শুধুমাত্র এনজিও ভিত্তিক বা কোনো প্রজেক্ট ভিত্তিক নারীবাদ করি না, এবং আমাদের নারীবাদ ওতপ্রোতভাবে জড়িত গ্রাসরুট স্ট্রাগল, তৃণমূল পর্যায়ের যে সংগঠন, তার সাথে। আমরা কারা? আমরা আসলে কোনো সংগঠন না, আমরা কোনো এনজিও না, আমাদের কোনো ফান্ডিং নাই। আমরা একটা একেবারে ইনফর্মাল একটা নেটওয়ার্ক। আমরা আমাদেরকে বলি ফেমিনিস্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ, সংক্ষেপে ফ্যাব। এটা জাস্ট একটা প্ল্যাটফর্ম, খুবই অর্গানিক একটা প্ল্যাটফর্ম। আমাদের কোনো হাট্টা কাট্টা মেম্বারশিপের ব্যবস্থা নেই। আমাদের সাথে যাদের রাজনীতি মেলে, আমাদের সাথে যাদের পলিসি প্র্যাকটিস চিন্তাধারা মেলে, তারাই আমাদের সাথে একসাথে কাজ করে। আমরা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে আছি এবং আমরা আমাদের বাংলাদেশ ভিত্তিক যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যে বিভিন্ন ধরনের আহ নতুন নতুন পরিস্থিতির সূচনা হচ্ছে, উদ্ভব হচ্ছে, আমরা সেগুলো নিয়ে আমাদের অর্গানাইজিং কে সেন্টার করার চেষ্টা করি, সেগুলো নিয়ে আমরা কাজ করি। আমাদের ফ্যাব ফ্রাইডে নাইটের এটা দ্বিতীয় পর্ব। আমাদের প্রথম পর্বের রেকর্ডিং এবং ট্রান্সক্রিপ্ট আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা আমরা চ্যাটে দিয়ে দিব। আমাদের ভবিষ্যতেও প্রতি মাসে অন্তত একবার করে আমাদের ফ্যাব ফেমিনিস্ট, সব ফেবুলাস ফেমিনিস্টদেরকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা নিয়ে আসা প্ল্যান আছে। তো যুক্ত থাকুন আমাদের সাথে। আমাদের ফেসবুক পেজ আপনারা ফলো করতে পারেন। ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে যেখানে আমাদের সব আলোচনাগুলো আর্কাইভ করা হয়। একটা যেটা জিনিস আমরা খুব কনসিয়াসলি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমাদের ফেমিনিস্ট ক্রিটিক গুলো আমরা আর্কাইভ করার চেষ্টা করছি। কারণ এখন অনেক ধরনের আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের সমালোচনা পাওয়া যাচ্ছে, কিন্তু একটা যেটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি যে আর্কাইভিং। কারণ বিভিন্ন জায়গা থেকে যে ক্রিটিক গুলো আছে, এগুলো যদি আমরা ডকুমেন্ট করতে পারি, আর্কাইভ করতে পারি, ভবিষ্যতে একদিকে রাস্তায় থাকা তৃণমূল পর্যায়ের আন্দোলনকারীদেরকে এটা যেমন দিক নির্দেশনা দিতে পারবে, এবং যারা ভবিষ্যতে এগুলো নিয়ে গবেষণা করবেন, স্কলারলি যে বিভিন্ন ধরনের আউটপুট তৈরি করবেন, আমাদের আর্কাইভ গুলো তাদের জন্য তথ্যের এবং অ্যানালিসিসের একটা গুরুত্বপূর্ণ
সোর্স হিসেবে থাকবে। তো আজকে আমাদের সাথে আছেন হানা শামস আহমেদ এবং নাসরিন সিরাজ। এই কনভারসেশনের সঞ্চালনা এবং পরিকল্পনায় আছি আমি, নাফিসা নিপুণ তানজিম এবং তৃষিয়া নাস্তারান। রানী ইয়ানিয়ানের আজকে আমাদের সাথে জয়েন করার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত, ব্যক্তিগত কারণে উনি আজকে আসতে পারেননি। তো আলোচনা শুরুর আগে আমি প্রথমেই খুব সংক্ষেপে আমাদের যারা স্পিকার তাদেরকে পরিচয় করিয়ে দিই। ডক্টর নাসরিন সিরাজ অ্যানি একজন সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট, তিনি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তিনি শুধু প্রফেসরই নন, তিনি একজন ফিল্ম মেকারও, এবং তার গবেষণার বিষয় মাইগ্রেশন, মোবিলিটি, কানেকশন, ডিসকানেকশন, borderland, social movement, nationalism, ethnicity, gender and sexuality. আমাদের সাথে আজকে আরো যুক্ত হয়েছেন হানা শামস আহমেদ। হানা শামস আহমেদ একজন পিএইচডি ক্যান্ডিডেট, ওনার গবেষণার বিষয় সোশ্যাল অ্যানথ্রোপোলজি, এবং তিনি এখন গবেষণারত আছেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে। বাংলাদেশে তিনি ইন্টারন্যাশনাল চিটাগাং হিল ট্র্যাক্স কমিশনের অ্যাডভোকেসি বডির কোঅর্ডিনেটর ছিলেন অনেক বছর ধরে। তিনি সাংবাদিক হিসেবেও অনেক বছর কাজ করেছেন। তার অজস্র লেখা ডেইলি স্টার, নিউ এজ, হিমাল সাউথ এশিয়ান, নিউ ইন্টারন্যাশনালিস্ট, শুদ্ধস্বর সহ অনেক প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে, এবং তার গবেষণার বিষয় বাংলাদেশি রাষ্ট্রের সাথে আদিবাসী কমিউনিটির সম্পর্ক। আজকে আমরা যে আলোচনা করব, এখানে আমরা এটা কোনো লেকচার স্টাইল আলোচনা না। আমাদের প্যানেলিস্ট যে দুজন আছেন তাদেরকে আমরা কিছু ওপেন এন্ডেড প্রশ্ন করব, এবং আমরা তাদের আলোচনা সমালোচনা, তাদের যত বার্নিং কোয়েশ্চেন, এগুলো থেকে আজকে আমরা শেখার চেষ্টা করব। তো আজকে আমাদের আমার আলোচকদের প্রতি আমাদের প্রথম প্রশ্ন থাকবে যে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পরে 1 মাস হয়ে গেল। 1 মাসে আমরা অনেক ধরনের ভালো খবর, খারাপ খবর, উদ্বিগ্ন হবার খবর, আশান্বিত হবার খবর, অনেক ধরনের খবর পেয়েছি। তো এই গত 1 মাসের গেইনস, লস এবং কনসার্ন নিয়ে আপনারা কি ভাবছেন? খুবই ওপেন এন্ডেড কোয়েশ্চেন। আপনারা যে যার পজিশন থেকে যদি আপনাদের চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করেন, যে আমরা কোন জিনিসগুলো নিয়ে আসলে আশান্বিত হতে পারি আর কোন জিনিসগুলো নিয়ে আসলে আমাদের উদ্বিগ্ন হবার মতো কারণ আছে। আমরা প্রথমে হানা শামসের কাছে যাই। ওকে, ধন্যবাদ নাফিসা, এবং ধন্যবাদ তৃষিয়া এই আলোচনাটা আয়োজন করার জন্য। এটা খুবই, গত মাসেও যে আলোচনাটা হয়েছিল সেটা খুবই একটা ভালো আলোচনা হয়েছিল, এবং ওটা ওই টাইমিংটা খুবই কি বলবো, খুব ক্রিটিক্যাল ছিল। মাত্র 4-5 দিন হয়েছিল, আবার ওই দিন আদিবাসী দিবস ছিল। সো ওই সময় এক ধরনের একটা আই থিঙ্ক এক্সাইটমেন্ট ছিল। বাট আই থিঙ্ক যে 1 মাস হয়ে গেছে, গতকাল মনে হয় 1 মাস হলো। ওই এক্সাইটমেন্টটা কিন্তু এখনো অনেকটা আছে, এবং আমিও মানে আমি তো দেশে নাই, কিন্তু ফেসবুকে, তারপর অনলাইনে বিভিন্ন ভাবে বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করে অনেক কিছু জানার চেষ্টা করছিলাম। এবং অবশ্যই মানে এই জিনিসটা মানে আমরা যেই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি, বা স্টুডেন্টরা যেই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছে, ওটা খুবই বড় একটা অর্জন ছিল। সো ওইটা বারবার আমি সামনে নিয়ে আসতে চাই, যে এত বছর, 15 বছর আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে প্রোটেস্ট করছি, কিন্তু সেগুলো আসলে সরকার কোনোটাই কানে নিচ্ছিল না। কিন্তু এই 1 মাসের মধ্যে কিভাবে ছাত্রছাত্রীরা এই জিনিসটাকে অর্গানাইজ করে একটা এত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের দেশের জন্য এনে দিয়েছে, এটা সত্যি খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এবং প্রথমে যেহেতু এটা শুরু হয়েছিল কোটার এগেনস্টে মুভমেন্ট দিয়ে, কিন্তু আমার কাছে ভালো লেগেছে পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন জিনিসটাকে যে ওভাবে ক্যারেক্টারাইজ করা হয়েছে, এটার ইম্পর্টেন্সটা খুব আমি ফিল করি, এবং ওই ওই জায়গা থেকে আমি আসলে কথাগুলো বলতে চাই। একটা জিনিস হচ্ছে, আজ গতকাল একটা গার্ডিয়ান একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, ওইটার টাইটেলটা আমার খুব ভালো লেগেছে। ওটা ছিল হচ্ছে যে ওয়াই ফ্যাসিস্ট হেট ইউনিভার্সিটিজ। সো এখানে বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্টের সাথে স্টুডেন্টদের যে ইনভলভমেন্ট, স্টুডেন্টরা যেভাবে এখনো আমরা দেখছি। ইনফ্যাক্ট, আচ্ছা, আমি যদি
নর্থ আমেরিকান কনটেক্সট থেকে বলি যে এখন ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ইউনিভার্সিটিতে কিন্তু ইসরায়েলের যে অকুপেশন, ইসরায়েল এখন যে জেনোসাইড ক্যারি আউট করছে প্যালেস্টাইনের এগেনস্টে, সেখানে কিন্তু সবচেয়ে বড় আন্দোলনগুলা ইউনিভার্সিটিতে হচ্ছে। এবং এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের এগেনস্টে বিভিন্নভাবে কিন্তু আমরা এইসব যদিও এই ওয়েস্টার্ন কান্ট্রিজদেরকে আমরা বলি যে তারা হচ্ছে কি বলবো ডেমোক্রেটিক কান্ট্রিজ আমরা বলি, বা এক ধরনের একটা ধারণা সবাইকে দেওয়া হয় যে এই দেশগুলা খুবই ডেমোক্রেটিক, কিন্তু এই প্যালেস্টিনিয়ান মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ডেমোক্রেসি কিন্তু এখানে সেভাবে এক্সিস্ট করে না। কারণ স্টুডেন্টরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখন যেইভাবে হ্যারাস করা হচ্ছে স্টুডেন্টদেরকে, প্রফেসরদেরকে, বিভিন্ন ফ্যাকাল্টিদেরকে, এখানে নাফিসা আছে, দিনা আছে, তারা ফ্যাকাল্টি এবং তারা আমার চেয়ে ভালো করে জানে কিভাবে রেগুলার বেসিসে হ্যারাস করা হচ্ছে। সো আমি ওই সূত্র ধরে বলছি যে আসলে ইউনিভার্সিটি একটা প্লেস হিসাবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা আমাদের শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ করে যেতে হবে। আর আমরা জানি যে শুধু ফ্যাসিস্ট বলছি, ফ্যাসিস্ট বা যে কোনো অথরিটেরিয়ান গভর্নমেন্ট শুধু ইউনিভার্সিটি না, অন্যান্য যে কোনো জায়গায় যে একটা বড় গ্রুপ অফ পিপল যেখানে একসাথে হয়ে প্রোটেস্ট করতে পারে, এইসব জায়গাগুলোকে কিন্তু এইসব ফ্যাসিস্ট গভর্নমেন্ট বা আনডেমোক্রেটিক গভর্নমেন্ট, অথরিটেরিয়ান গভর্নমেন্টরা খুবই ভয় পায়। একটা হচ্ছে ইউনিভার্সিটি এবং আরেকটা হচ্ছে ইউনিয়ন, এবং ইউনিয়নদের উপরেও কিন্তু এইসব ওয়েস্টার্ন সোকল ডেমোক্রেটিক গভর্নমেন্টে ইউনিয়নদের উপর বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় এবং চলছে। এটা ইউনিয়নস আছে, বাট কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গায় করতে পারছে না এবং তাদের উপর বিভিন্নভাবে পুলিশিং করা হয়। তো এই জিনিসগুলা সব জায়গাতেই আছে এবং আমাদের এইসব জায়গা থেকে, ইউনিয়নের থেকে বা ইউনিভার্সিটি থেকে বা বিভিন্ন জায়গায় যেখানে যে কোনো ধরনের সোশ্যাল মুভমেন্টস যেখানে হয়, সেখান থেকে এই এই জিনিসটা কিন্তু আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। সো ওইটা নাফিসা, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন ফার্স্ট অফ অল যে গেইন, লস, কনসার্ন, এই তিনটা বিষয়। সো গেইনটা আমি বলবো অবশ্যই যে এটা একটা সাকসেসফুল মুভমেন্ট হয়েছে। এখন কনসার্ন গুলা কি কি? কনসার্ন গুলো আসছে কিন্তু বৈষম্য বিরোধী এই শব্দটা থেকে। যদিও ফাইটটা হয়েছে বৈষম্য বিরোধিতার করে, কিন্তু আসলে কি আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি কিনা? আমি জানি যে এটা খুবই মানে খুব আর্লি টু সে এনিথিং এগেনস্ট দ্যাট, বাট আমার মনে হয় এই জিনিসটা আমাদেরকে একদম মানে কন্টিনিউ করতে হবে। কারণ হচ্ছে যে যেই ডিসক্রিমিনেশনটা আমাদের সোসাইটিতে এক্সিস্ট করে, ওটা খুবই একটা স্ট্রাকচারাল ব্যাপার। সো এটা কিন্তু একটা আন্দোলনের মাধ্যমে এটাকে শেষ করা যাবে না। এবং ওই জিনিসগুলো আমার মনে হয় যে এই নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট এনেছে এই জিনিসগুলা সামনে আনতে হবে। তো আমরা এখনো দেখেছি যে স্টুডেন্টদের মধ্যে, অনেক স্টুডেন্টদের মধ্যে এখনো এইসব বিষয়ে কিন্তু খুব মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমাদের এখানে আদিবাসীদের এগেনস্টে গত পরশু বা গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কিছু স্টুডেন্ট, আমি জানি না তারা স্টুডেন্ট কিনা, বাট স্টুডেন্টও কিছু আছে, তারা একটা বেশ বড় ধরনের একটা আন্দোলন করেছে যে আদিবাসী ইউনুস, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে লিডার মোহাম্মদ ইউনুস, উনি কেন আদিবাসী শব্দ ইউজ করেছে, আদিবাসী, এবং এটাকে কেন্দ্র করে অনেক ধরনের কথা, যেমন ধরেন অ্যান্টি ন্যাশনালিস্ট রেটরিক, আদিবাসী যারা তাদের রেকগনিশন চাচ্ছে কনস্টিটিউশনে বা মানে স্টেটের মাধ্যমে যে রেকগনিশন চাচ্ছে, সেই রেকগনিশন একটা অ্যান্টি ন্যাশনালিস্ট একটা স্ট্যান্ড তারা নিচ্ছে, তারা দেশের বিরুদ্ধে কাজ করছে, এরকম ধরনের একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করছে। এবং ভূমি অধিকার যে আদিবাসীরা চাচ্ছে সেইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে তারা দেশ থেকে আলাদা হয়ে যাচ্ছে, এই ধরনের একটা মানে তাদের এগেনস্টে এই ধরনের একটা রেটরিক দাঁড় করানো হচ্ছে।
সো এইখানে আমার মনে হয় আমাদের অনেক কাজ করার বাকি আছে। এটা কিন্তু আম বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করা হয় নাই। যে আমাদের দেশে যারা মার্জিনালাইজড, যারা মাইনরিটাইজড, তাদের অধিকারের ব্যাপারে কিন্তু কথা বলা হয়নি। সো ওই জিনিসগুলো আমার কাছে খুব বড় একটা কনসার্ন, হয়তোবা পরে এটা নিয়ে আরো বলবো। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক যারা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের মধ্যে অনেকে কিন্তু অ্যান্টি এলজিবিটি কিউ রাইটস এক ধরনের একটা পারসেপশন পোর্ট্রে করেছে, এবং সেই জিনিসটাও কিন্তু আমাদের কাছে খুবই কনসার্নের বিষয়। যে এখানে আম, যদিও মুভমেন্টটা লিড করেছে আম, বেশিরভাগ মানে বেশিরভাগ মানুষ যারা ইনভলভ ছিল এখানে তারা ছিল বেঙ্গলি হেটেরো সিস মেল, বাট এখানে কিন্তু আরো অনেকে ইনভলভ ছিল এবং তাদের রিপ্রেজেন্টেশনটা এখানে কম আসছে। এখনো আমরা দেখছি যে আম, এই ধরনের আম, যারা ওই আইডেন্টিটির মধ্যে যারা ফিট করে না তাদেরকে কিন্তু ওইভাবে স্থান দেওয়া হচ্ছে না। সো আই থিংক আমাদের ওই জিনিসটার উপর ফোকাস করতে হবে ইন দ্য কামিং উইকস, মান্থস অ্যান্ড মেবি ইয়ার্স এজ ওয়েল। অনেক ধন্যবাদ হানা। আমরা হানার পয়েন্ট ধরেই যদি আগাই, আপনি যে পয়েন্টটা বললেন যে অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট বা বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, আম, একদিক দিয়ে হ্যাঁ, এটা আমাদের অথরিটেরিয়ান গভর্নমেন্টকে টপল করার ব্যাপারে বিশাল একটা রোল প্লে করেছে, এটা একটা হিউজ গেইন। এবং এখন আমরা যদি তাকাই যে সামনের দিনে অ্যাকচুয়ালি এই আন্দোলন বৈষম্যকে দূর করতে বা বৈষম্যকে অ্যাড্রেস করতে কতটা সফল হয়েছে এবং সেখানে অ্যাকচুয়ালি আরো কি কি কাজ করার আছে। নাসরিন সিরাজ, আপনার কাছে আসছি একই প্রশ্ন নিয়ে। ধন্যবাদ। আমি আসলে হার্ডার কথা সূত্র ধরে শুরু করতে চাই না, আমি আর একটু পিছিয়ে যেতে চাই। কারণ আমার কাছে মনে হয় যে আমি যেভাবে দেখেছি ওর ওর দেখাটা ডিফারেন্ট। হ্যাঁ, এবং আমি একটু পিছিয়ে যেতে চাই সেই জন্য। যেমন গেইন, লস এবং হচ্ছে কনসার্ন, এই তিনটা বিষয় নিয়ে কথা বলছেন। তো আমার কাছে মনে হয় এটা যদি আমরা শুরু করি তাহলে আসলে আমরা পরের আলোচনাগুলো যেতে পারি। আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা গেইন তো হচ্ছে যে ফ্যাসিস্ট একটা রেজিমের পতন, যেটা হচ্ছে ইভেন আমরা 15 তারিখেও হচ্ছে এক্সপেক্ট করি নাই, রাইট? সো ইট ওয়াজ লাইক রিয়েলি একটা জায়গা থেকে কিভাবে হচ্ছে এত ড্রামাটিক্যালি চলে আসলো। ইভেন আই ডু নট হ্যাভ এনাফ theory and language or concept to even explain it. So এটা আমার কাছে মনে হয় যে সবচাইতে এই যে ধাক্কাটা, ইভেন আমি আমি বিভিন্ন জায়গায় বলি যে সমাজ বিজ্ঞানী হিসেবে আমি একদম ধরতে অক্ষম। আমি শিওর আমাদের বাংলাদেশে কোনো সমাজ বিজ্ঞানী যে যে স্টুডেন্টরা এই অসম্ভবটাকে সম্ভব করলো আনঅ্যাওয়্যার ছিল, অপরিচিত ছিল এই 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 বিষয়টা। যেমন বলছে না যে আমরা অনেক দিন ধরে আন্দোলন করছি, আমরা তো চিনি কারা কারা আন্দোলন করে, আন্দোলনের কি ভাষা, আন্দোলনের কি স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে আমরা সব জানি। সো একেবারে হচ্ছে হিসাবের বাইরে, আমরা একেবারে হচ্ছে গিয়ে কি বলবো, এটা আমাদের আসলে জানা বোঝার বাইরে। যে জেনারেশনকে আমরা হচ্ছে গিয়ে টিকটক জেনারেশন, ফেসবুক জেনারেশন, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, আমরা এদেরকে চিনি না, এদেরকে জানি না। হ্যাঁ, এবং আমি শিক্ষকতার সূত্র ধরেই আমি নতুন শিক্ষক হতে পারি, কিন্তু ইভেন ভুটানেও যখন আমি কাজ করেছি এই প্রজন্মের সাথে, এই বয়সটার সাথে তো হচ্ছে গিয়ে আমি পরিচিত, এবং আমি অপরিচিত, আসলে পরিচিত কিন্তু আমি ওদেরকে চিনি না, কারণ ওরা হচ্ছে আমাদের সাথে কমিউনিকেট করতে চায় না। একটা জিনিস আমি বুঝতে পারি, লেখাপড়া নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, তারা হচ্ছে স্কুলকে কি বলে এডুকেশন ইনস্টিটিউশনকে একদম হচ্ছে গিয়ে কি বলবো পাত্তা দেয় না। কেউ কেউ আছে গ্রেডের জন্য, এবং খুবই মানে আপনি যতই আগ্রহ নিয়ে তাদেরকে মানে ইন্সপায়ার করার চেষ্টা করেন না কেন, আমি দেখেছি যে চপেটাঘাত যে আমাদেরকে অস্বীকার করছে, ডিনাই করছে, এটা আমি সত্যি চিন্তিত ছিলাম যে কেন এরকম হচ্ছে। আমার বিভিন্ন দেশের বিদেশে, আমি নেদারল্যান্ডসে লেখাপড়া করেছি, ওখানেও আমি আমার শিক্ষকদের সাথে কথা বলেছি যে মানে ওরা কি চায় আমরা বুঝতে পারছি না, ওদের কোনো কিছু ভাল লাগে না, ওদের ওদের এইসব ভাল লাগছে না, কারণ এত ঠুনকো, এত মিথ্যা, এত ব্লাফের উপরে হচ্ছে গিয়ে আমাদের পুরো দুনিয়া, শুধু বাংলাদেশ না সারা দুনিয়া চলছে, এবং এই জেনারেশন আসলে কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু ওরা আমাদের সাথে কমিউনিকেট করছে না। সো গেইন যদি বলেন, আমার ক্ষেত্রে হচ্ছে যে এই যে আমিও জানলাম ওদেরকে,
যেমন ধরুন কমপ্লিটলি হচ্ছে গিয়ে একটা অন্যরকম ভাষা, অন্যরকম স্ট্র্যাটেজি। আমরা এই আন্দোলনের সময় আমি আসলে 15 তারিখ থেকে ইনভলভ হতে শুরু করি। যে আমাদের তো মিড টার্ম হওয়ার কথা ছিল, সো এর আগে হচ্ছে আমি আমার গবেষণা কাজ নিয়ে, নিজের লেখাপত্র নিয়ে খুব ব্যস্ত, খুব অ্যাটেনশনও আমি দিইনি। এবং আমি হচ্ছে গিয়ে কোটা মুভমেন্ট 2018 আমি ফলো করেছিলাম। আমি বুঝতে পারছি যে আসলে টেনশনটা হচ্ছে মুক্তিযুদ্ধ কোটাটা হচ্ছে এত বেশি মানে 30%, এবং এটা অনেক ম্যানিপুলেশন হয়, এটা নিয়ে সবাই বিরক্ত। সো এটা আমি বুঝতে পারছিলাম। সো আমি আসলে অত বেশি আগ্রহী ছিলাম না। কিন্তু যখন হচ্ছে মানুষ, স্টুডেন্টরা হচ্ছে গিয়ে দেখেন কিভাবে একটা ইন্টারেস্টিং টার্ন নিল, যে আমাদের যে গভর্নমেন্ট সেটা যে বারবার ইউজ করছে সেটা হচ্ছে কি বলবো, ওয়ার অন টেররের এই ডিসকোর্স গুলো। এই ওয়ার অন টেররের ডিসকোর্সটা সে এমন ভাবে ব্যবহার করছে যে এখন ছাত্ররা রাজাকার, এবং আমরা তাদেরকে আমাদের এই ভূখণ্ডে তাদেরকে আমরা সিটিজেন হিসেবে ডিনাই করতে পারি, তাদেরকে আমরা শুট করতে পারি, এবং তাদের বিরুদ্ধে আমরা ওয়ার ডিক্লেয়ার করে দিয়েছি। এবং আপনারা, আমি যেহেতু মাঠে ছিলাম 16 তারিখে যখন 4-5-6 জন স্টুডেন্ট মারা গেল, আমরা দেখতে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশি ডিএস এর কারণে হচ্ছে কোনো কিছু হচ্ছে গিয়ে ফেসবুকে কেউ বলে না, খুব বললেও আবার ইনবক্সে বলে এটা নামিয়ে ফেলো, সেটা মুছে ফেলো। তো নানা রকম তামাশা চলছিল। আসলে সেই তামাশার মধ্যে আরেকটা চপেটাঘাত, জাস্ট আপনি দেখতে পাচ্ছেন কি হচ্ছে। হলে হলে হচ্ছে গিয়ে ছাত্রলীগের সাথে স্টুডেন্টরা যেভাবে মারামারি করছে, তারপর খালি করে দিল সকালের মধ্যে। 16 তারিখে তো 6 জন মারা গেল, সকালের মধ্যে আমরা জানতে পারলাম যে ছাত্রলীগ স্টুডেন্টদের মানে পাবলিক ইউনিভার্সিটি হোস্টেল থেকে বিতাড়িত। বিতাড়িত মানে কিন্তু এটা হচ্ছে বিরাট পরাজয় আওয়ামী লীগের কাছে, কারণ ওরা তো আসলে কন্ট্রোল করে স্টুডেন্টদেরকে। শুধুমাত্র পুলিশ হচ্ছে তাদের সেকেন্ড ফোর্স, ফার্স্ট ফোর্স হচ্ছে তাদের এসব থাগস অ্যান্ড গুনস, যারা হচ্ছে পিটিয়ে মেরে ফেলে। সো আমি যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম গায়ে বেড়ানা জানাজা পড়তে, তখন আমি যে রাষ্ট্রের চেহারা দেখলাম সেটা হচ্ছে যে, যেটা আমরা বলি না যে যেন মনে হচ্ছিল যুদ্ধ। এটা নিয়ে আমি খুবই হচ্ছে গিয়ে এই জিনিসটাই, কথাটা আমাকে খুব হচ্ছে নাড়া দিয়েছে, এবং আমি নিজের চোখে দেখেছি, শব্দ শুনেছি, আমি আমার স্কিন দিয়ে অনুভব করেছি। আমি কয়েকদিন ধরে যা যুদ্ধ দেখেছি, একদম যে মনে হচ্ছে যেন যুদ্ধ। এবং এই জিনিসটাকে আমি থিওরিটিক্যালি যেভাবে একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে মিলিটারাইজেশন অফ পুলিশ ফোর্স। এখানে কোনো আলাদা যুদ্ধক্ষেত্র নয়, এটা কোনো সীমান্তবর্তী পার্বত্য চট্টগ্রাম এলাকা নয়। যেহেতু আমি পার্বত্য চট্টগ্রাম কাজ করেছি, সেখানে আমি ওই জায়গা থেকে অনেক স্কলারশিপ আমি ধার করি। এটা তো যুদ্ধক্ষেত্র নয়, এটা সীমানা নয়, কিন্তু বিজিবি হচ্ছে গিয়ে এখানে ডিপ্লয়েড। আপনি যে ধরনের, আপনি যেহেতু ছিলেন না, মানে নাফিসাকে বলছি যে মানে দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের মতো একটা এলাকা, সেখানে শিক্ষকরা হচ্ছে গিয়ে কিছু করতে পারছে না, এবং হলো গিয়ে মানে কত প্লাটুন যে হচ্ছে। আমি ওখানে প্রথম যখন গেলাম 2টার সময় গাইবানার জানাজা পড়তে, মানে ইট ওয়াজ এ ওয়ার জোন একদম। এবং এটা হচ্ছে গিয়ে মানে এটা স্বাভাবিক হয়ে গেছে বোধহয় যে পুলিশ দিয়ে, মানে বিশ্বে এখন এত এত মিলিটারাইজেশন অফ পুলিশ ফোর্স এত স্বাভাবিক হয়ে গেছে, এটা বোধহয় আমরা স্বাভাবিক দেখছি, কিন্তু এটা কোনোভাবে স্বাভাবিক না, কোনোভাবে এটা মেনে নেওয়ার মতো না। এরপর যেটা করতে শুরু করলো ওনারা হচ্ছে গিয়ে এখন বের হয়েছে হচ্ছে সাউন্ড গ্রেনেড, এবং সে কি ভয়াবহ শব্দ। মানে আপনি কোনো সুস্থ মানুষ ওখানে, আপনি আর্মি হলে হয়তো আপনার একটা ট্রেনিং আছে, দাঁড়িয়ে থাকে, আপনি বুক পেতে গুলি নেবেন, কিন্তু একটা সাধারণ মানুষের পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। সো এগুলো অনেক রিপোর্ট এসছে, কিন্তু আমি বলছি যে এগুলো আমি অনুভব করেছি। এবং মানে আমরাও তো স্টুডেন্ট ছিলাম, আমরাও অনেক আন্দোলন করেছি, আমরাও হচ্ছে কি ছাত্রলীগের বা ছাত্র দলের মার খেয়েছি, পুলিশের কাঁদানে গ্যাসও খেয়েছি, বা গরম পানি মারে, সেটাও একটা মানে অভ্যাস আছে। কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ মনে হচ্ছে যেন আপনি একটা 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 যুদ্ধক্ষেত্রে আছেন। এরপরে হচ্ছে র্যাব, সোয়াট, পুলিশ, তারপরে হচ্ছে এমন একটা গাড়ি, এগুলো হচ্ছে কি সম্প্রতি হাসিনার গভর্নমেন্ট, এগুলো শুধু হাসিনার গভর্নমেন্ট না, যদি অন্য কোনো গভর্নমেন্ট থাকতো বোধহয়, কিন্তু এভাবে তো এখন রাষ্ট্র চলছে, হচ্ছে সাজোয়া বাহিনী, সাজোয়া যান, যেগুলো হচ্ছে দিয়ে আমাদের একজন সাংবাদিক বন্ধু চেক করেছেন, ভেতরে অসংখ্য গুলি, কাঁদানে গ্যাস, আবার এখন নতুন ধরনের কাঁদানে গ্যাস, সেই কাঁদানে গ্যাস মারলে হচ্ছে গা জ্বলতে থাকে, মনে হয় সারা শরীরে বিষ ঢুকিয়ে দিয়েছে, মানে জ্বালা করতে শুরু করে। এগুলো কি হলো, এগুলো হচ্ছে কি সাধারণ একটা সামান্য আলোচনার মাধ্যমে যেটা হয় সম্ভব একটা সমাধান করা, সেটার পরিপ্রেক্ষিতে আমি যেটা মূল কথাটা বলতে চাচ্ছি, যে একটা ওয়ার গ্রাউন্ড বানিয়ে ফেলা, এবং আপনার নাগরিককে হচ্ছে আপনি আদার করে ফেলছেন, যে ও আপনার এনিমি, ওকে আপনি মেরে ফেলতে পারেন। এবং যেটা আমার সবচাইতে
মানে অ্যামেজিং লেগেছে, গুলি যখন করতে শুরু করেছে আপনি বা গভর্নমেন্ট ভেবেছে যে মানুষ ভয় পেয়ে ঘরে ঢুকবে, উল্টা হয়েছে। এবং আমি তারিখও ভুলে গেছি, আমি আমি এখনো আসলে বোধহয় এই তারিখ অনেক কিছু আমার গোলমাল হয়ে গেছে, আমি এখনো হচ্ছে এসবের ভিতরেই আছি, সেজন্যই বোধহয়। তো শুক্রবার পর্যন্ত তো হচ্ছে শুক্রবারে অনেক মানুষ মারা গেল। কেন মারা গেল? কারণ হচ্ছে গভর্নমেন্টের হিসাব হচ্ছে শুক্রবারে মানুষ জানাজা পড়তে জুম্মা পড়তে যায় এবং তারা অনেক প্রোটেস্ট করবে, সবাই হচ্ছে জামাত শিবির যারা নামাজ পড়ে এরা সবাই এসে হচ্ছে গিয়ে শেখ হাসিনাকে নামাবে। ওনাকে তখনও কিন্তু শেখ হাসিনাকে নামানোর আন্দোলন গড়ে উঠেনি, কিন্তু উনি যেহেতু অনেক আগে থেকেই হচ্ছে গিয়ে অবৈধ সরকার, সারাক্ষণ এই ভয়ে থাকেন। তখনও হচ্ছে গিয়ে এই যে তারপরে আবার এই যে আবার শুরু হলো, এবং আমি তখন আমার মনে আছে আমি বৃহস্পতিবার রাতেই হচ্ছে গিয়ে আমি অনেক ভেঙে পড়েছিলাম, এত মৃত্যুর খবর আমার কাছে মনে হচ্ছিল মিথ্যা। আমি খবর নিয়েছি না সেগুলো সত্য, 40, 50, 65 এই যে নাম্বার গুলো বাড়ছে, এগুলো তো মানে নাম্বার না শুধু, তাই না? সো এটা আমি বন্ধুদের সাথেও ছিলাম, সাংবাদিক বন্ধু, অ্যাক্টিভিস্ট বন্ধু, তারপর আমার অনেক অসুবিধা হয়েছিল। এবং পরে আমি যখন কল করলাম তো একটা সাংবাদিক বন্ধুর সাথে কথা বলতে, যিনি একটা সিনিয়র সাংবাদিক, উনি বললেন যে সরকার আরো হার্ড লাইনে যাবে। আরো হার্ড লাইনটা কি মানে আমি লাইক আরো মানে এটা জাস্ট, তারপরে আপনারা জানেন শুক্রবারে আরো বেশি মানুষ মারা গেল, তারপরে হচ্ছে ইন্টারনেট অফ করে দেওয়া হলো, কারফিউ হলো, এবং আমরা এই যে কতগুলো জিনিস হয় না যে আপনি আশা করতে থাকে যে কেউ এসে থামাবে, আর্মি এসে থামাবে, স্টেট অফ এমার্জেন্সি দিবে, যেগুলো আমরা আগে এক্সপিরিয়েন্স করছিলাম। এখানে হচ্ছে কি সেই ধারণাগুলো ভেঙে গেছে, গভর্নমেন্ট ইজ মোর ভায়োলেন্ট, এবং এখানে স্টুডেন্টরা অ্যামেজিং। এইভাবে আমি এখানে স্টুডেন্টই বলছি, অনেকের অবজারভেশন ডিফারেন্ট হতে পারে, আইডি লাগিয়ে গলায় স্টুডেন্টরা নিজেদের আইডেন্টিটি কনফার্ম করেছে যে তারা স্টুডেন্ট, এবং আমরা অনেকে রাস্তায় যাওয়ার চেষ্টা করেছি, স্টুডেন্টরা বলেছে যে আপনারা বাসায় যান, আপনারা বাসায় গিয়ে আপনাদের এখানে কোনো কাজ নেই, আমাদেরকে সামলাতে দেন, আমরা আছি, আপনারা চলে যান। তো শিক্ষার্থীরা আছে রাস্তায়, এবং এটা চলেছে হচ্ছে কারফিউ দেওয়ার পর্যন্ত, তাই না? কারফিউ তো বোধহয় শনিবারের দিনে দিল, শুক্রবার পর্যন্ত হচ্ছে স্টুডেন্ট, এবং এটা হচ্ছে কি একজন বলছিলেন এটা টম এন্ড জেরির মতো হচ্ছে, এদিক থেকে স্টুডেন্টরা আগাচ্ছে, এদিক থেকে পুলিশ, মানে এটা ছেড়ে যাবেন। এবং আমার মনে আছে আমি একটা শুধু বলছিলাম যেটা তো যুদ্ধ, এটা তো এসপার ওসপার না দেখে কেউ ঘরে ফিরবে না। সো এই যে মানে এই যে পুরো জিনিসটা তো মানে ন্যাংটো ভাবে প্রকাশিত হওয়া আছে না, আমরা তো ফ্যাসিস্ট একটা গভর্নমেন্টকে রেখেও মাননীয় প্রধানমন্ত্রী বলে যাচ্ছি, কেউ কেউ চুপি চুপি একটু একটু চেষ্টা করছি সমালোচনা করার বা কথা বলার, কিন্তু আমার কাছে গেইনটা মনে হচ্ছে এটাই যে এই যে সমস্ত কিছু ভেঙে গেছে, এবং আমরা যারা সিজনড অ্যাক্টিভিস্ট তারা থাকলে এটা পারতাম না বোধহয়। এই যে নতুন একটা ফোর্স একটা দেখলাম যেটা অজানা, এবং গভর্নমেন্টের কাছে অজানা, সমাজ বিজ্ঞানীদের কাছে অজানা। আমি এখনো আজকে এই যে ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্কের মিটিং থেকে আমরা ফিরলাম, কিন্তু একটাই কথা বলছিলাম, যারা সমাজ বিজ্ঞানী ছিলেন একটা কথাই বলছিলাম যে আমরা তো জানি না, আমাদের আমরা বুঝতে পারছি না কিভাবে এটা ব্যাখ্যা করবো, আমাদের ভাষা নেই, আমরা কি কি কনসেপ্ট দিয়ে করবে, আসলে তো রিয়েলিটির সাথে থিওরি যায়, থিওরির সাথে তার রিয়েলিটি যায় না। সো উই আর অ্যাকচুয়ালি ইন ফ্রন্ট অফ আ ডিফারেন্ট রিয়েলিটি এখন। এবং 6 দিন গভর্নমেন্ট ছিল না, এখনো বাংলাদেশে আসলে ওইভাবে কার্যকরভাবে কোনো সরকার নেই, এবং আমি এটার নাম দিয়েছি সরকার ছাত্ররাজ, এখন ছাত্ররাজ চলছে। আস্তে আস্তে মানে ভয়টা বোধহয় আপনি যেটা কনসার্ন বলছেন, ভয় আমার এখানেই যে এটা যদি হাতছাড়া হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়। আমি শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি যে ওনারা তো চেষ্টা করছেন, অনেকভাবে চেষ্টা করছেন, সেটা নানা রকম ভাবে চেষ্টা করছেন। আর কনসার্নের কথাটা আমি যেটা বলতে চাচ্ছি, যেটা হানাও প্রকাশ করেছে, অনেকেই প্রকাশ করছে, এটা তো আসলে ওভাবে কোনো প্ল্যান্ড ওয়াইজ কোনো রেভলিউশন বা হয়নি, যে এই এই যেমন যেমন ধরেন কথার কথা একটা উদাহরণ দিই, নারী ইস্যু, এটা নারী ইস্যু নিয়ে কোনো আন্দোলন ছিল না, বরং হচ্ছে আমি আমার স্টুডেন্টদের সাথে কথা এবং রাস্তায় নেমে দেখেছি নারী কোটা নিয়ে মেয়ে যারা শিক্ষার্থী যারা আছেন, ছাত্রীরা, আমি বলছি না যে এটা ওরা বাদ দিচ্ছে কি দিচ্ছে না, এটা দিস ইজ নট দেয়ার প্রায়োরিটি, তারা এত ইউনাইটেড, তার প্রায়োরিটি ইজ ভেরি ক্লিয়ার। তো তারপরে আবার যখন হচ্ছে কারফিউ দিল, আমরা নারী সংগঠনরা মিলে, বুড়োরা মিলে বসলাম, এবং বুড়োদের সাথে আমি মিশে আমি আমার বলতে কোনো দ্বিধা নেই, আই ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড, এবং আমি সেটা পরে হচ্ছে প্রত্যাখ্যান করে আমি বের হয়ে এসেছি, বিকজ তাদের কোনো কমিউনিকেশন নাই রাস্তায় কি হচ্ছে, ওনারা ভাইব জানে না, ওনারা ছেড়ে দিতে প্রস্তুত না। হ্যাঁ, একটা নতুন কিছু হলে কিন্তু আমাদের বড়দের ছেড়ে দিতে হবে, আমি যেটা বুঝতেছি না আমার বলতে হবে, তো আমি বুঝতে পারছি না, না ওনারা বলবে না, ওনারা হচ্ছে আবার হচ্ছে পুরনো ঘ্যান্তা প্যাচাল, আমি যে এটা বাংলা সঠিক বাংলা জানি, এটা ঘ্যান্তা প্যাচাল,
লুথা, এই আমাদের ভাবতে হবে। আমরা যারা এখানে আছি এবং ফ্যাবুলাস নারীবাদী বলে আমরা নিজেদেরকে পিঠ চাপড়াচ্ছি, এটা আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কিভাবে সংগ্রাম আসলে কিভাবে এটা হচ্ছে জনগণের সাথে আমরা কিভাবে যাব। জনগণ যদি আপনি যদি জনগণের সাথে যেতে না পারেন তাহলে তো আসলে আপনার কোনো লাভ নেই। কেন আপনি আছেন এখানে? হ্যাঁ, একটা যেমন কথা হচ্ছিল যে হ্যাঁ নারী কোটা তো হচ্ছে শেখ হাসিনা সরকার একটা গোস্বা করে অ্যাজ ইফ যে ঠিক আছে বাদ দিয়ে দিলাম। তখন হচ্ছে কথা হচ্ছিল যে আমরা এটা নিয়ে পরে কথা বলবো, কিন্তু এখন তো প্রথমে আমি বলছি যে ওই মিটিং এর কথা, যে প্রথম কথা তো হচ্ছে আমাদের ফার্স্ট সরকারকে নামাতে হবে যে হচ্ছে বাজ বিচার ছাড়া গুলি করছে তার হচ্ছে তরুণ সিটিজেনদের উপর, যারা আমাদের ভবিষ্যৎ তাই না, তাদেরকে জাস্ট হচ্ছে নির্বিচারে গুলি করে মেরে ফেলছে। তো আমার কাছে মনে হয় যে নারীবাদীরা মাঝে মাঝে হচ্ছে দে আর লিভিং ইন দেয়ার ওন বাবল, বুঝতে পারছে না আসলে। সো ওইটা আমার কনসার্ন, যে এই যে একবার প্রত্যাখ্যাত হয়ে গেলে এত বছরের মুভমেন্ট, আমি জানি যে এটা তো আমার অস্বীকার করতে অসুবিধা হচ্ছে যে এই জায়গায় আসতে কিন্তু আমাদের অনেক আমরা আন্দোলন করেছি, আমাদের আগের পূর্বসূরীরা আন্দোলন করেছে, কারো আন্দোলনকে আমি খাটো করছি না, কিন্তু হচ্ছে আবার তরুণ প্রজন্মকে কিন্তু বুঝতে হবে, আর না বুঝলেও বলতে হবে যে আমি বুঝতে পারছি না, ঠিক আছে তোমরা আমাদের একটু একটু পথ দেখাও। সেটাও আবার বলতে বলতে একটু ইগোতে লাগে যে না, ছোটদেরকে বলবো আমাদেরকে পথ দেখাও। এটাও আমি দেখছি, এটাও আমার একটা কনসার্ন যে ছোটরা কি বুঝে, ওরা কি জানে, ওরা কি বুঝে, এরকম একটা ভাইবও আমি দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে পছন্দ হচ্ছে না। আমি ভুল হতে পারি, আমি জানি না, আমি সবকিছু দেখছি এবং দেখার উপর ভিত্তি করেই আমি কথা বলছি, আমি টাইমের সাথেই যাচ্ছি। যখন ওরা এক দফা চেয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে ইট ওয়াজ ভেরি স্লোলি দে হ্যাভ ডিসাইডেড দেয়ার স্ট্র্যাটেজি ওয়াজ, সো আই রিয়েলি রেসপেক্ট দেয়ার স্ট্র্যাটেজি, এবং যেভাবে তারা এগিয়েছে সঠিকভাবে, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা দিয়েছে। এবং জনগণ আসলে আমি বলবো সফল হওয়ার পিছনে একটাই জিনিস আমার কাছে অ্যামেজিং লেগেছে, যে হ্যাঁ অনেক কিছু দিয়ে মানুষকে হচ্ছে অপমান করা হচ্ছিল, খেতে দেওয়া হচ্ছিল না, দেশের অবস্থা হচ্ছে অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থা, আসলে সবাই হচ্ছে নাভিশ্বাস পরিস্থিতি, তার মধ্যে তারপরও মেনে নিচ্ছে ঠিক আছে চলছে চলছে। কিন্তু যখন হচ্ছে ছাত্রদের শিক্ষার্থীদের উপর গুলি করা শুরু হলো, তারপরে যে আসলে লাইক যে এটা বোধহয় একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে। এবং আমি এক জায়গায় ব্যাখ্যা করতে বলতেছিলাম, বাংলাদেশে এত ক্রাউডেড, এটা তো আসলে অন্য জায়গায় যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ আপনার বাড়ির পাশে হচ্ছে। এই যে বাড্ডা এলাকাতে আপনি তো এত মানুষ, আমার কি গুলি হলো, মানুষ মারা গেছে, ও দেখার জন্য যদি বাইর হয় তাহলে তো 5 লাখ মানুষ। সো এই যে মানুষের এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে অনেক বেশি, অবশ্যই শেখ হাসিনার সরকারের এতদিনের মানে জুলুমের তো একটা আছে রেসপন্স, তার সাথেও আরো একটা আছে যে হ্যাঁ মানে এত গুলি আসলে, এটা আসলে একদম হচ্ছে কি মানে এত সাহস যে পেয়েছে বা এত যে কল্পনাও করেছে যে মানুষকে গুলি করে হচ্ছে ইয়ে করা যায় এগুলোও। এবং আমার কাছে মনে হয় গেইন এটাই যে বিশ্বের আসলে, আমি জানি না একটু বেশি ক্লেম করছি কিনা, অ্যাটলিস্ট আমি আমার সিনিয়র যারা কলিগ আছেন আন্তর্জাতিকভাবে তাদের সাথে আমি কথা বলে যতটুকু বুঝেছি, এটা আসলে আমরা মনে হয় বাংলাদেশ রিয়েলি মেড আ হিস্ট্রি, লাইক রিয়েলি মানে পৃথিবীকেও শিক্ষা নেওয়ার মতো, যে কিভাবে আসলে আন্দোলন হয়, কিভাবে ইভেন সরকার ছাড়া চলছি আমরা, কিভাবে আসলে মানে অনেক পসিবিলিটি আছে বলেই হয়তো আমি বেশি এক্সাইটেড এবং এটাকে পজিটিভলি এখনো দেখছি, যে অনেক পসিবিলিটি আছে, এবং যেটা কোনোভাবেই না মানে এটা ইম্পসিবলকে আমরা পসিবল, অর স্টুডেন্টরা পসিবল করেছে, এবং এরা করেছে যারা হচ্ছে আমাদের সো কল্ড ট্রেনিং এর মধ্যে ছিল না, সোশ্যাল মুভমেন্ট ট্রেনিং এর মধ্যে ছিল না, দে ওয়ার ডুইং সামথিং ইন দেয়ার ওন, মানে ওরা আমাদেরকে রিজেক্ট করেছে। এটাই আমার কাছে মানে আমি এখনো বুঝতে পারছি না, তারা তো আসলে আমরা তাদেরকে চিনি না, তারা আমাদেরকে রিজেক্ট করেছে, আমরা যারা সিনিয়র সো কল অ্যাক্টিভিস্ট আছে, তো শুধু মানে আমি বলছি না আমাদের পার্সোনালি এই ফ্যাব নারীবাদীদের কথা, কমিউনিস্ট পার্টি আছে, বাম আন্দোলন কত বছর ধরে আছে, কত ধরনের আন্দোলন হচ্ছে চালু আছে, বাট দিস স্টুডেন্টস হ্যাভ একদম হচ্ছে প্রত্যাখ্যান, ওদেরকে চপেটাঘাত করেছে যে আপনাদেরকে আমাদের লাগবে না। লেটার উই হ্যাভ জয়েন্ট, নাও উই আর ট্রাইং টু ইভেন কেউ কেউ কাল্টিভেট করে একটু হারভেস্ট করার চেষ্টা করছে, কিন্তু ইট ওয়াজ ইমেজিং যে প্রত্যাখ্যানটা, এবং এবং আমরা নতুন কাউকে ছিলাম, এতটুকু আপাতত বলছি। অনেক ধন্যবাদ নাসরিন সিরাজ, এবং এটা আসলে খুবই ইউজফুল একটা অ্যাপ্রোচ টু কাইন্ড অফ টেক আ স্টেপ ব্যাক এন্ড থিঙ্ক অ্যাবাউট the uprising that happened right at that moment, এবং সেখান থেকে যে বড় বড় সমস্যাগুলোর কথা আপনি মেনশন করলেন, যে আমাদের গভর্নমেন্টের যে মিলিটারাইজেশন, আমাদের
সেখানে আর্মির রোলটা কি, বা আমাদের পুরনো অ্যাক্টিভিস্ট যারা আছে, যারা হয়তো সিজনড অ্যাক্টিভিস্ট, তাদের রোলটা কি, এবং আমাদের যে নতুন জেনারেশন, তাদের সাথে আসলে ইন্টার জেনারেশন সলিডারিটি কি আসলেও সম্ভব, নাকি এখানে আসলে আমাদের যারা হয়তো বা পুরনো অ্যাক্টিভিস্ট তাদের অনেকখানি দায় থেকে যায় যে এই সলিডারিটি আমরা আসলে কেন তৈরি করতে পারছি না। সো খুবই ভালো ভালো কিছু পয়েন্ট তুলে ধরেছেন, অনেক ধন্যবাদ। আম, পরের যে প্রশ্নটা করব, আপনারা দুজনেই কিছুটা অ্যাড্রেস করেছেন, আমি তাও ভাবছি যে আপনারা আরেকটু ডিটেলে এটা নিয়ে কথা বলতে পারেন কিনা। আমরা শুরুতে যেটা বলেছি যে আমরা যখন নারীবাদ নিয়ে কথা বলি আমরা সিস্টেমকে কোয়েশ্চেন করি এবং একই সাথে মাইনরিটাইজড এবং মার্জিনালাইজড কমিউনিটির এক্সপিরিয়েন্সটাকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করি ফ্রম অ্যান ইন্টারসেকশনাল পয়েন্ট অফ ভিউ। যেমন নাসরিন সিরাজ যখন কথা বলছিলেন, আপনি স্টুডেন্টদের কথা বলছিলেন, নতুন জেনারেশনের অ্যাক্টিভিস্টদের কথা বলছিলেন, পুরনো নারীবাদীদের কথা বলছিলেন। হানা শামস, আপনি আদিবাসী কমিউনিটির কথা বলছিলেন, LGBTQI ট্রান্সকুয়ার কমিউনিটির কথা বলছিলেন। আমি স্পেসিফিক্যালি যেটা জানতে চাইছি যে এই যে বিভিন্ন ধরনের মার্জিনালাইজ বা মাইনরিটাইজ কমিউনিটি আছে, তাদের এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল ডিউরিং দ্য মুভমেন্ট অ্যান্ড সিন্স লাস্ট 1 মান্থ। সো এই ধরনের বিভিন্ন ধরনের মার্জিনালাইজ বা মাইনরিটিস কমিউনিটিদেরকে নিয়ে আপনারা অনেকেই বিভিন্ন ক্যাপাসিটিতে আপনারা দুজন কাজ করেছেন। তো আপনাদের কাজের অভিজ্ঞতা থেকে যেটা জানতে চাইছি যে এই মুভমেন্ট এই বিভিন্ন ধরনের কমিউনিটির জন্য আসলে কি সুফল নিয়ে এসেছে, তাদেরকে কি ধরনের স্বপ্ন দেখাচ্ছে, অথবা কোনো কমিউনিটি আসলে এক্সক্লুডেড হচ্ছে কিনা এই ধরনের আলোচনা থেকে। নাসরিন শেখ, আপনি যেহেতু নারীবাদী বা স্টুডেন্টদের বা ইন্টার জেনারেশনাল কনফ্লিক্ট নিয়ে কথা বলছিলেন, আমরা কি আপনাকে দিয়ে এবার শুরু করতে পারি যে আপনি কি ভাবছেন এটা নিয়ে? ধন্যবাদ নাফিসা। আসলে যেটা হয়েছে কি, আমি কিন্তু আমার অবজারভেশন গুলোই বলবো, আমি কোনো কনক্লুশনে বা বিশ্লেষণে এখনো মানে কেপেবল না, মানে হয়নি। হ্যাঁ, আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম, দেখলাম যে রাস্তায় লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম ছিল একটা প্র্যাকটিস গ্রাউন্ড। পুরো জিনিসটা আমার মনে নেই, কিন্তু এরকম পার্বত্য চট্টগ্রাম ছিল প্র্যাকটিস গ্রাউন্ড, এটা হচ্ছে বাংলাদেশে এখন প্র্যাকটিস মেইনল্যান্ডে চলে এসেছে। আমার কাছে এটা খুবই এমেজিং লেগেছে। মানে এমেজিং লেগেছে এই অর্থে যে এই যে এখন যাদের কথা আমরা বলছি, যারা আন্দোলনটা আসলে করলেন, হ্যাঁ, ওনারা কিন্তু হচ্ছে এই যে আমরা সারাক্ষণ আদিবাসী কতগুলো বোরিং মুভমেন্ট করছে, আদিবাসী স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, আমি এটা বোরিং মুভমেন্টই বলছি, সরি। হ্যাঁ, আমার এই ধরনের কথার টার্ম গুলো ব্যবহার করার জন্য খুব বোরিং। হ্যাঁ, চলছে চলছে, রুটিন কাজ হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, একটু এনজয়েজড হয়ে গেছে, এবং হচ্ছে ইন্ডিজিনাস পলিটিক্স এর মধ্যে হচ্ছে কেউ কেউ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এগুলো ব্যবহার করছে। আই ডোন্ট মাইন্ড, হ্যাঁ, যার যার মতো করে করছে। আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে যে আমাদের জেনারেশনেও বা সাধারণভাবে আমাদের একটা হাই হাই আছে না, যে ওনারা কিছু জানে না। কিন্তু আমি দেখলাম যে না, এখনকার যে সময়ে যাদের সাথে আমরা কথা বলছি, এই যে এরা তো হচ্ছে ধরেন যা দেখলাম আমরা, যারা মারা গেল, যারা বা ইনভলভ থাকলো, তার মানে হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, না ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, এই সময় এখানকার বেশি, তার মানে হচ্ছে 25-30ও পার হয়নি। হ্যাঁ, 25 ধরেন। এরা আদিবাসী রাজনীতি, মিলিটারাইজেশন, এগুলো নিয়ে তারা জানে। এখন রাষ্ট্র কি পলিসি করছে কি করছে না, সেটা তো হচ্ছে গিয়ে পরের ব্যাপার। যেহেতু একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, তারা তো তাদের মতো চলেছে, সারাক্ষণ টিভিতে এসে মিথ্যা কথা বলতেছিল, রাইট? কিন্তু আমি দেখলাম এত কিছুর মধ্যেও, এত সেন্সরশিপের মধ্যেও আমার কাছে এটা ভালো, মানে ভালো বলেন বা ইমেজিং বলেন, যে তারা তো আসলে এগুলো নিয়ে কথা বলছে অনেক জায়গায়। এখন তো দেয়ালে দেয়ালে স্টুডেন্টরা হচ্ছে গিয়ে লিখলো না, যখন গভর্নমেন্টের একেবারে যখন ধরেন 15 তারিখ পর্যন্ত তারা নানা রকম কর্মসূচি করেছে, ট্রাফিক কন্ট্রোল করেছে, তারপরে হচ্ছে দেয়াল লিখন লিখেছে। আমি সেখানে দেখেছি দেয়াল লিখনে অনেক জায়গায় হচ্ছে আদিবাসীদের বিষয়টা নিয়ে, আমরা আমরা জানি স্কুলেও কিন্তু এদেরকে পড়ায় না এসব বিষয় নিয়ে, তাই না, কোনো ধরনের। কিন্তু দে আর অ্যাকচুয়ালি এক্সপোজড সামহাও এই ধরনের আলোচনাগুলো। আমার বন্ধু সায়ান একদিন বলছিল যে আমরা যখন এটা নিয়ে আলোচনা করছিলাম, ও আমার সাথে একমত হলো যে এখন কিন্তু ছেলে মেয়েরা জানে, সেটা হচ্ছে ইন্টারনেটে মানে তারা তার সাথে দুনিয়ার সাথে কানেক্টেড। এবং হচ্ছে গিয়ে ধরেন গণকবর আবিষ্কার হয়েছে কানাডাতে, এই যে বিষয়গুলো আলোচনা হয়, এগুলো তো আসলে ওদের ওদের নজরে পড়ে, ওরা এগুলোর সাথে
কম্পেয়ার করে, যদিও এগুলো আমরা ক্লাসে শিক্ষকরা আলোচনা করতে পারি না। আমাদের স্কুলে এটা লক্ষণ দেখেছি যে দেয়ালে টেয়ালে বেশ লেখা, মানে ছেলেমেয়েরা কথাবার্তা বলছে এবং এবং ওরা এটা শুধুমাত্র আদিবাসী ডিসকোর্সের মধ্যে ওরা থাকেনি, এরা সমান কি বলবো, এই যে ধরেন মিলিটারাইজেশন চলছে পার্বত্য চট্টগ্রামে, এবং সেটা হচ্ছে গিয়ে এই আলাপগুলো হচ্ছে। এটা একেবারে কিছু বাবেলের আলোচনা ছিল না, বোরিং বোরিং আমরা যারা মুভমেন্ট করতাম, হ্যাঁ, আমাদের কথা যারা শোনে না, ওটার মধ্যে আর নাই। এটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। আর এটা ইন্টারেস্টিং লেগেছে, এটা আমার ইউএনএনও আমার বন্ধু, তো ওর সাথেও একটু গল্প হচ্ছিল, তো ও বলছিল যে ঠিক এই সময়ে আমি ওকে জিজ্ঞেস করছিলাম একটা মাঝে একটা রাতের খাবার খাচ্ছিলাম একসাথে, দেখ কথা হচ্ছে, তখন ও বললো যে খুব ইন্টারেস্ট, ও থাকলে ভালো হতো, আরো বলতে পারতো। ওর কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে শান্তি চুক্তির পরে কিন্তু একটা শিফট হয়েছে। এখন কিন্তু যে পার্বত্য চট্টগ্রামের যে তরুণরা আছে, ওরা কিন্তু রাজনীতির ব্যাপারে একটু বিমুখ। কিন্তু ও যেটা বলছে যে আমার এখন ভাল লাগছে যে রাজনীতি বিমুখ যারা হচ্ছে স্টুডেন্ট ছিল, সেই তরুণ সমাজ, তারা কিন্তু এখন জেএসএস, ইউপিডিএফ, এই ধরনের যে সো কল্ড আঞ্চলিক দলগুলো আছে, তাদের উপরে যারা বিরক্ত, সেই নাগরিকরা, তারা এসে গিয়ে সংঘবদ্ধ হচ্ছে। এবং আপনারা জানেন যে, আপনারা হয়তো ফেসবুকেও দেখেছেন, তারা ছবি এঁকেছে, ছবি আবার মুছে ফেলা নিয়ে তারপরে আবার তারা প্রোটেস্ট করে কিন্তু বেশ তারা বেশ কি বলবো, জমজমাট একটা রাস্তাঘাটে, মানে যেটাকে বলে ডেমনস্ট্রেশন, দ্যাট আমরা এক্সিস্ট করি। এটা ইউএনএন এর কথাই আমি বলছি, ওই বলতেছিল যে আমরা যে এক্সিস্ট করি, এটা দেখা যাচ্ছে। আমি আবার ওকে কনসার্ন প্রকাশ করছিলাম যে আবার আর্মি দেখা যাবে একটা ষড়যন্ত্র করে বেঙ্গলি সেটেলারদেরকে লাগিয়ে দিল মারামারি করার জন্য, একটা গ্রাম পুড়িয়ে দিল। ও বললো যে হ্যাঁ, এটাও হতে পারে, আমরা সবাই ভয়ে আছি। কিন্তু পজিটিভ সাইডটা যেটা আমার কাছে মানে যেটা খুব মানে অ্যামেজিং লেগেছে আমার, গিয়ে মানে ইন্টারেস্টিং লেগেছে যে সবাই রাস্তায় এবং যারা গিয়ে ওই 97 এর আগের আন্দোলনের একটা ধরন ছিল না, সেই ধরনটার ভিন্ন একটা ধরনে এসে তারা ইনভলভ হয়েছে। এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং ডিমিলিটারাইজেশন অফ চিটাগং হিল ট্র্যাক্টস, এই ডিসকোর্সটা তো এখন বেশ চাঙ্গা, হ্যাঁ, বেশ চাঙ্গা। আমি বলছি না যে এটা তাদের প্রায়োরিটি লিস্টে এক, এবং এটার জন্য মানে কথাবার্তা তো খুবই হচ্ছে, কি বলবো, আই লাইক কেওস, আই লাইক ডিসঅর্ডার। সো ডিসঅর্ডারের মধ্যেই নানা রকম কথাবার্তা হচ্ছে। তো এগুলো ডিমিলিটারাইজেশন অফ পার্বত্য চট্টগ্রাম, এই কথাটা স্ট্রংলি আসা যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন হতে হবে। এবং এই কথাগুলো আসা, যেমন ইউএনএন আমি ও নেই, তাও আমি একটু বলি। যেমন ধরেন আমাদের যখন এই ফ্যাবের বিজ্ঞাপন হলো, আমি শেয়ার করলাম, হ্যাঁ, একজন এসে নিচে দিয়ে বললো যে রানী কথাটা ব্যবহার করা আমার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, এটা একটু করলে। এবং এটার মধ্যে দিয়ে আমি এটা নেগেটিভলি নিচ্ছি না, আমি নিচ্ছি যে এইটা বলার মধ্য দিয়ে কিন্তু আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন। রানী কেন বলছি, অবশ্যই আমরা তো পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট ট্রাইবাল জোন হিসেবে এটা স্বীকার করছে, এবং এটা তো স্বীকার করতেই হবে যে তারা গিয়ে প্যারালাল সভরেন্টি, এই কথাটা গিয়ে এই যে প্যারালাল সভরেন্টি, এই ডিসকোর্সটা অনুপস্থিত বাংলাদেশের বিদ্যা জগতে বা পপুলার ডিসকোর্সে। কিছু জিনিস ধামাচাপা পড়ে যায়, এখন সেই সুযোগ আপনি কথা বলতে শুরু করেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামের সভরেনিটি স্প্লিট হয়েছে, এবং এটা পজিটিভ, এটা দিয়ে আমরা শুরু করব। তারপরে আমরা অন্য জায়গায় যেতে পারবো। এখানে হাসিনার রাজ চলবে, গণতন্ত্র থাকবে না, ইলেকশন দিবে না, সিলেকশনের ভিত্তিতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম চলবে, এটা তো কথা ছিল না, তাই না? সভরেনিটি যেহেতু আমি স্প্লিট হয়েছে, আমি যেহেতু প্যারালাল সভরেনিটি ওখানে টু সাম এক্সটেন্ট স্বীকার করে নিচ্ছি গভর্নমেন্টকে, তাহলে সেটা ধরে আমার কথা শুরু করতে হবে। তাহলে আমার পিছিয়ে যাওয়া যাবে না, আমার এগিয়ে যেতে হবে। নাও আমার কাছে মনে হয় this movement and the fall of this fascist হাসিনা আমাদেরকে এই সুযোগ দিয়েছে। এই কথাগুলো বলতে হবে, আমাদের পিছিয়ে যাওয়া যাবে না, আমাদের এখন সামনে যেতে হবে এবং র্যাডিক্যাল কথা বলতে হবে। র্যাডিক্যাল কথা বলার এখনই সময়। এখন আর সে পুরনো কথা বলে না, সবাই মন খারাপ করবে, একটু এদিক সেদিক তাকিয়ে একটু মিষ্টি মিষ্টি কথা বলার এখন আর আমার কাছে মনে হয় সময় না। আপনি র্যাডিক্যাল কথাই বলেন যে হ্যাঁ, রানী তো আমি অবশ্যই বলবো, কারণ ওনাকে আমি রানী বলবো কলোনাইজড কলোনিকে সম্মান করে না, এটাই ডিকলোনাইজেশন। যে আমরা স্বীকার করছি যে বাংলাদেশ আসলে এক জাতির না, বাংলাদেশ বহু জাতির, এবং এখানে সভরেনিটি স্প্লিট হওয়ার 97-তে আমরা স্বীকার করেছি। এটা আপনারা চর্চা করেন আর না করেন, এটা আমরা করেছি, এবং ওখান থেকে মিলিটারি সরে যেতে হবে। আর একটু আমি শেষ করার আগে একটু জাস্ট বলছি যে মিলিটারির কি রোল, খুবই ফানি।
মিলিটারি হচ্ছে গিয়ে এখন হচ্ছে হিউম্যানিটেরিয়ান রোল প্লে করছে। আমি বললাম না, পুলিশ হয়ে গেছে হচ্ছে আর্মি, আর্মি হয়ে গেছে হচ্ছে আমাদের হিউম্যানিটেরিয়ান এজেন্ট, এবং ফুল দিচ্ছে, কি কি করতেছে, মানে মানুষও এগুলো হচ্ছে গিয়ে মানে এগুলো খুব ইন্টারেস্টিং যে কিভাবে হচ্ছে গিয়ে আপনার এই সামরিক বাহিনীকে আড়াল করা হচ্ছে। আসলে তার কাজটা কি, কি করছে সে? পার্বত্য চট্টগ্রামে সে একটা প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে, শান্তি মিশনে যাওয়ার জন্য একটা প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে পরিণত করেছে। হ্যাঁ, সেখানে এবং বমদের উপর, ও আজকেও যেটা হলো, বমদের যাদেরকে অ্যারেস্ট করে রেখেছে, হত্যাকাণ্ড চালিয়েছে বমদের উপরে, এবং যাদেরকে অ্যারেস্ট করে রেখেছে, এখন স্টুডেন্টরা আবার সেগুলো নিয়ে হচ্ছে বিবৃতি দিচ্ছে, প্রেস রিলিজ দিচ্ছে। সো এই জিনিসটা খুব ফানি হয়েছে যে একটা মানবিক চেহারা বানানো শুরু করেছে এখন হচ্ছে, বা এটা শুধু বাংলাদেশের প্র্যাকটিস না, ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? যে আইসিস যেমন হচ্ছে একটা বিড়ালকে নিয়ে ছবি দিল, সেরকম আমি দেখলাম যে একটা নবজাতক বাচ্চাকে উদ্ধার করেছে, সেরকম একটা ছবি দিয়ে হচ্ছে পপুলার সেন্টিমেন্টকে কালটিভেট করার চেষ্টা করছে আর্মি। সো আমাদের এগুলো নিয়েও কথা বলতে হবে যে আর্মি কি এবং কি করছে আসলে, এবং তলে তলে কি করে, সামনে কি করে। ইন্ডাস্ট্রিয়াল বেল্টে হচ্ছে ওরা গিয়ে ওখানে কন্ট্রোল করার চেষ্টা করছে যাতে শোষণ করা যায় শ্রমিকদেরকে। তো সেটাও আমাদের মনে হয় এই সময় বলতে হবে। আমি এখানে একটু বিরতি নিচ্ছি। অনেক ধন্যবাদ নাসরিন আপু। আহ, হানা, আপনার কাছে আসছে এবার একই প্রশ্ন নিয়ে। আচ্ছা, নাসরিনকে অনেক অনেক ধন্যবাদ। আহ ওর দুইটা পার্টে ও কথা বলেছে। তো প্রথম পার্টের ওই ব্যাপারটা আসলে আম, মানে ও ওখানে থেকে নিজে দেখেছে জিনিসগুলা কিভাবে হয়েছে। ওই জিনিসগুলো আসলে আমাদের বারবার এই জিনিসগুলো মনে করতে হবে, কারণ হচ্ছে আমরা যারা সামনে থেকে দেখিনি, আম, যদিও বা বলতে হবে এটা এমন একটা ম্যাসাকার ছিল যেটা টেলিভাইজড ম্যাসাকার ছিল। সো আমরা বিদেশে থেকেও এগুলা মানে গুলি করে মারা হচ্ছে, পুড়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। এটা সামনে থেকে যারা দেখেছে তারা, তাদের মধ্যে কি আম, আম, অনুভূতি হয়েছে এটা আসলে বোঝা সম্ভব না। কিন্তু আমরা ভিডিও দেখেই আমাদের মধ্যে মানে মোটামুটি রাতের ঘুম হারাম হয়ে গেছিল যে এইভাবে কিভাবে একটা রাষ্ট্র তার নিজেদের সিটিজেনকে এভাবে প্রকাশ্যে গুলি করছে। ভিডিও হচ্ছে, পুলিশও দেখছে কিন্তু যে ভিডিও করা হচ্ছে, কিন্তু তারপরেও এটা ওদেরকে কোনো এফেক্ট করছে না, কারণ ওরা জানে ওদের কিছু হবে না। আম, ওরা এতটাই কনফিডেন্ট যে তোমরা ভিডিও করছো তারপরেও আমরা গুলি করব, এবং আমি জানি আমার তাতে কিছুই হবে না, এরকম একটা অ্যাটিটিউড যেটা আমরা অনেক দূরে থেকেও যেটা দেখতে পেরেছি। আম, সেটা আই থিংক নাসরিনের বর্ণনার মধ্যে আরো অনেক ভালোভাবে উঠে এসেছে যে জিনিসটা আসলে পুরাপুরি কেমন একটা যুদ্ধক্ষেত্র অবস্থায় চলে গিয়েছিল। যুদ্ধ এগেনস্ট ইউনো দ্য ওন পিপল অফ দ্য স্টেট। হ্যাঁ, নিজের সিটিজেন্স এর এগেনস্টে যুদ্ধ হয়েছে। তো সেই আম, সেই জায়গা থেকে আম, ওই ডিসক্রিপশনটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, এবং ওটা বারবার আই থিংক আমাদের মনে করা উচিত। আম, আচ্ছা, এখন হচ্ছে যে কমিউনিটির কথা, আম, যেটা আপনি করেছেন নাফিসা, আমার নাসরিনও ইয়ানিয়ানের কথা বলছিল, এবং ও আসলে আসলে আজকে অনেক ভালো হতো, কারণ ও ওখানে বিভিন্ন রকমের মুভমেন্ট অর্গানাইজিং এর একদম কোরে ও ছিল। তো ও মানে পার্বত্য চট্টগ্রামে কিভাবে অর্গানাইজ করা হয়েছে বা হচ্ছে, বা ও কিভাবে জিনিসগুলা দেখেছে, সেগুলা ওর কাছ থেকে জানতে পারলে আসলে খুবই ভালো হতো। আম, আচ্ছা, আরেকটা জিনিসের কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, সেটার ডিফারেন্স যে আহ, এই আন্দোলনের মধ্যে পুলিশ আর্মির মতো হয়ে গেছিল এবং আর্মি পুলিশের মতো, বা এরকম টাইপের একটা কথা, আমি এক্সাক্ট হয়তো ঠিকভাবে বলছি না। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটা আসলে একেবারেই অপোজিট, যেটা নাসরিন নিজেও একটুখানি বলেছে। আমি তো পার্বত্য চট্টগ্রামে সিএইচটি কমিশনের কোঅর্ডিনেটর হিসেবে অনেক বছর কাজ করেছি, প্লাস সো ওই সুবাদে ওখানে অনেকবার গিয়েছিলাম, এবং আমাদের কমিশনের মেম্বারদের উপর প্লাস আমার উপরও হামলা হয়েছিল। তখন আমরা আসলে মানে সামনে থেকে ফিল করেছিলাম যে কিভাবে জিনিসগুলা ওখানে কাজ করে। কারণ প্রথম যখন 2014 সালের
জুলাই মাসে সিএইচটি কমিশনের একটা টিমের উপর আক্রমণ হলো, সেখানে ইলিরা দেওয়ান আমাদের সাথে ছিল, সে খুব খারাপ ভাবে ইনজুর্ড হয়েছিল। সেই সময় আমরা দেখেছিলাম যে ওখানে আসলে মিলিটারি কিভাবে ফাংশন করে আর কি। আমরা সবাই একটা গাড়ির ভিতরে ছিলাম এবং আমাদেরকে কিন্তু পুলিশ প্রোটেকশনে আমরা গাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম, চারপাশে পুলিশ, অথচ সেই পুলিশদের উপর কিন্তু আক্রমণ করলো ওখানকার যারা সোকল সেটলার গ্রুপস আর কি। সো পুলিশ দেখতে পাচ্ছে কারা তাদের উপর আক্রমণ করছে, পুলিশের হাতে বন্দুক আছে, লাঠি আছে, সব আছে, কিন্তু তারা কিছু করছে না। তাদেরকে আক্রমণ করা হচ্ছে, এই সেটলার গ্রুপসরা তাদের পুলিশকে আক্রমণ করছে, কিন্তু পুলিশ কিছু করছে না। তো এইটা হচ্ছে মানে আমাদের নিজের চোখে দেখা আর কি। তো ওইটা থেকে বোঝা যায় যে ওখানে পুলিশও আসলে তেমন কিছু একটা করতে পারে না, কারণ ওখানে সবকিছু কন্ট্রোল হয় মিলিটারির আন্ডারে। যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস বা ডে টু ডে অ্যাক্টিভিটিস এটা পুরোপুরি মিলিটারি কন্ট্রোল করে। সো ওই দিক থেকে আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছি যে এই অবশ্য নাসরিন একটা কথা বলেছে যে খুব বোরিং একটা আন্দোলন। আসলে হ্যাঁ, সেটা বলতে হবে, কারণ এক ধরনের একটা মানে ধরো আদিবাসী দিবসে এক ধরনের একটা স্টেটমেন্ট দিতে হবে, 2nd ডিসেম্বর আসলে কি বলে অ্যাকর্ডের কত বছর পূর্তি হলো, সেখানে আবার একই জিনিসগুলা বলা হচ্ছে এবং সেইভাবে জিনিসগুলা সাবমিট করে বলা হচ্ছে যে সিএইচটি অ্যাকর্ডটাকে ইমপ্লিমেন্ট করা হোক, ইমপ্লিমেন্ট করা হয়নি, এই ধরনের কথাগুলো আসছে এবং এটা একটা রেগুলারাইজড একটা ওয়েতে হয়ে গেছে। কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি যে ওখানে আসলে মানে ঢাকায় যেভাবে সম্ভব হয়েছে অর্গানাইজ করা, সেখানে কিন্তু ঠিক সেভাবে অর্গানাইজ করা সব সময় সম্ভব হয় না। এবং ইয়ান থাকলে আরো ভালো হতো, কারণ ও অনেক কিছু চেষ্টা করেছে এবং ওর উপর অনেক ধরনের আক্রমণ সেটার কারণেই এসছে। এবং আমিও এটা অবজারভেশন থেকে বলছি, এবং আই থিঙ্ক গত যে অনুষ্ঠান এই অর্গানাইজ করা হয়েছিল সেখানে ডালিয়া চাকমাও এই ব্যাপারে অনেক বলেছিল যে অনেক ক্ষেত্রে আদিবাসী যারা অ্যাক্টিভিস্টরা ইনভলভ ছিল তারা কিছুটা কি বলবো, তারা অনেকভাবে ইনক্লুডেড ফিল করছিল না এই মুভমেন্টের সময়। প্রথম যেটা আই থিঙ্ক একটা ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে যে আমি কে তুমি কে বাঙালি বাঙালি এই জিনিসটা দিয়ে শুরু করা হয়েছিল, পরে অবশ্য ওটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু ওইটা চেঞ্জ করার জন্য কিন্তু অনেক ফাইট করতে হয়েছে যে আমরা তো সবাই বাঙালি না, এটা কেন বাঙালি বলা হচ্ছে। সেই ক্ষেত্রে একটা ছিল। তারপর আরেকটা কমেন্ট কয়েকবার এসছে এবং বিভিন্ন ভাবে এসছে, যেটা মুক্তাশ্রী চাকমার সাথী ওটা ওই ব্যাপারটাকে হাইলাইট করেছিল যে আদিবাসীরা ইনভলভ হচ্ছে না এই মুভমেন্টের সাথে। সেই জিনিসটা একটা ফ্ল্যাগ করা হয়েছিল যে এরা তো নড়েও না চড়েও না। এটা আদিবাসীদের বিষয়ে বলা হয়েছিল যে এখানে এত বড় একটা মুভমেন্ট হচ্ছে অথচ তারা নড়েও না চড়েও না। তখন কিন্তু অনেক আদিবাসী অ্যাক্টিভিস্টরা বলেছিল যে আমরা এই ফাইটটা করছি গত 50 বছর ধরে। হ্যাঁ, 70s 80s এ যখন থেকে এই মুভমেন্ট শুরু হয় এবং বিভিন্ন ভাবে ওটা চেঞ্জ হয়েছে, কিন্তু তখন এই যে আমরা যে মুভমেন্টটা করছি সেইটার সাথে কিন্তু স্টুডেন্টরা মানে বৃহত্তর মেজরিটেরিয়ান যারা, তারা কিন্তু তখন সেটার সাথে ইনভলভ হয়নি। তো ওইটা একটা পয়েন্ট ছিল। আর আরেকটা বিষয় যেটা নাসরিন বললো যে আদিবাসী শব্দ, ওইটা নিয়ে এখন এক ধরনের একটা কি বলবো, একটা ডিফারেন্ট ওপিনিয়ন্স এর একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এবং এবং এইটার বিষয়ে অনেক আসলে
মানে অনেক ডিসকাশনস আছে যে আদিবাসী শব্দ কেন ইউজ করা উচিত, কেন ইউজ করা উচিত না, এই বিষয়ে অনেক কিছু আছে। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে কি করা যাবে না, এবং রাষ্ট্র সেটা বলে দিবে যে আহ, আহ, তোমরা তোমাদেরকে কিভাবে আইডেন্টিফাই করবা বা করবা না। সেই যে প্লাস আদিবাসী শব্দ ব্যবহার করলে এক ধরনের একটা পিউনিটিভ অ্যাকশন নেওয়া হবে তাদের এগেনস্টে। এটা তো আমরা দেখেছি গত 2011 সাল থেকে আমরা অনেক রকমের সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ডিরেক্টিভস বা বিভিন্ন ওয়ার্নিংস দেওয়া হয়েছে, এবং এটা স্পেসিফিক্যালি কিছু ইন্ডিভিজুয়ালস কে দেওয়া হয়েছে যারা ওখানকার অফিসিয়ালস বা মানে একটা মানে গ্রুপকে দেওয়া হয়েছে যে আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না বা আদিবাসী দিবস সেলিব্রেট করা যাবে না। এই বিষয়ে অনেক ধরনের ইউনো কি বলবো আলোচনা নাগরিকদের মধ্যে হতে পারে, কিন্তু যখন মানে রাষ্ট্র থেকে গভর্নমেন্ট থেকে যখন একটা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয় যে এটা ব্যবহার করা যাবে না বা এটা করা যাবে না, তখন কিন্তু এক ধরনের মার্জিনালাইজেশন হয়। সো ওইটাকে আসলে আমি বেশি প্রাধান্য দিই রাদার দ্যান ইউনো সেইং দ্যাট হ্যাঁ আদিবাসী আমরা শব্দটা ব্যবহার করতে হবে বা করা উচিত, এইটার থেকে যে কেন করা যাবে না এবং কেন সেটা রাষ্ট্র বলে দিবে, সেই জিনিসটা আসলে আমাদের আমার মনে হয় দেখা দরকার। আম, আর স্টুডেন্ট মুভমেন্টের কথা যদি বলি, অবভিয়াসলি ওখানে কিছু পলিটিক্যাল গ্রুপস আছে, জেএসএস, ইউপিডিএফ, এই ধরনের অনেক গ্রুপস আছে, কিন্তু সেটা ছাড়াও কিন্তু এথনিক গ্রুপের যে স্টুডেন্ট গ্রুপস আছে তারাও কিন্তু ওখানে অনেক ভাবে অনেক কাজ করে যাচ্ছে। আম, আচ্ছা, আরেকটা জিনিস যেটা ডালিয়া চাকমা এর আগের বার এর আগে যে ডিসকাশনটা হয়েছিল সেটার মধ্যেও ও এই আলোচনাটা এনেছিল, আম, যে কোটা সিস্টেমটা যখন বাতিল করার কথা হয় 2018 সাল থেকে, কিন্তু আম, যখন কোটা সিস্টেমটা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে সেই সময় কিন্তু অন্যান্য গ্রুপের জন্য যে কোটাটা ক্যান্সেল করা হয়েছিল সেটাও কিন্তু এত বছর ধরে হচ্ছে না, এবং এত বছর ধরে কিন্তু বিভিন্ন আম, আদিবাসী গ্রুপ যারা আছে, তারা অ্যাক্টিভিস্ট যারা আছে, তারা এইটা নিয়ে অনেক ধরনের আন্দোলন করছে, কিন্তু কোনো আন্দোলনই কিন্তু আহ মেজরিটেরিয়ানরা এটার সাথে ইনভলভড হচ্ছে না। আই থিঙ্ক সেইখানেই সবচেয়ে বেশি আই থিঙ্ক আ সেন্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে আর কি ওখান থেকে, যে ওরা এত বছর ধরে এই আন্দোলন করছে কিন্তু এটার সাথে মেজরিটি ইনভলভড হচ্ছে না। আম, এবং এটা ঠিক যে এখন অনেক অ্যাওয়ারনেস এসছে স্টুডেন্টদের মধ্যে, যেটা নাসরিনও বলল, কিন্তু আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি অনেক স্টুডেন্ট গ্রুপে সাথে মিটিং করেছি বা আমার আমার যেসব রিসার্চ করেছি সেগুলো শেয়ার করেছি। আমি কিন্তু দেখেছি যে ভালো ভালো কিছু প্রশ্ন আসে, কিন্তু সব সময় কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন থাকে যেগুলা আমি বলবো আম, আহ, মানে আই থিঙ্ক ডিসক্রিমিনেশনটা কি সেটা আহ, যে বুঝতে পারছে না, সেই জিনিসটা আম, ওই প্রশ্নগুলা থেকে বের হয়ে আসে, বা এক ধরনের একটা ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট থেকে যে জিনিসগুলা ধারণা করা হচ্ছে, সেটাও আমি অনেক কোয়েশ্চেন্স পেয়েছি স্টুডেন্টদের থেকে, যে এই বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং অনেকের কাছে নাই। যেমন ধরেন আমি প্রায় প্রশ্ন পাই যে কেন, ফার্স্ট অফ অল তো থাকে কেন ওদের আদিবাসী ডাকা হবে, তারপর হচ্ছে ওরা তো মারামারি করছে, ওখানে তো মিলিটারি থাকা দরকার, না হলে তো ইউপিডিএফ জেএসএস যে মারামারি করছে বা তাদের হাতে যে আর্মস আছে সেগুলা তো আর্মি ছাড়া কিভাবে ওটা হ্যান্ডেল করা যাবে। এই ধরনের মানে মেন্টালিটি কিন্তু আমি অনেক স্টুডেন্টদের মধ্যেও পেয়েছি। আম, তারপর আরো কিছু প্রশ্ন থাকে যে আম, আম, যে ওরা তো দেশ থেকে আলাদা হয়ে যেতে চায়, তারপর ওরা
কি বলে দেশ ভাগ করে ফেলতে চায়, প্লাস ওরা ওরা কেন ওখানে জমি কিনতে পারবে, আমরা কেন কিনতে পারবো না। সো আই থিঙ্ক মানে যেখান থেকে সেই প্রশ্নগুলা আসে সেই জিনিসটা কিন্তু আই থিঙ্ক আমাদের অনেক অ্যাড্রেস করা দরকার। বাট নাসরিন এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে যে এই বিষয়গুলা কিন্তু ক্লাসরুমে সেভাবে ডিসকাশন করা হয় না, এবং যারা এই জিনিসগুলো বুঝে তারা নিজের থেকে পড়াশোনা করে বুঝেছে। আম, এবং ক্লাসরুমে কেন এগুলা নিয়ে আলোচনা করা হয় না সেটাও আমরা জানি। সো আই থিঙ্ক হ্যাঁ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ হানা। আমাদের আর একটা প্রশ্ন বাকি আছে, এটা বেসিক্যালি আমরা যেটা জানতে চাচ্ছি যে আগামী আমি দিনগুলোতে একটু আমাদের নাফিসা, আমি একটু জাস্ট হচ্ছে মানে হানার এটা কন্টিনিউশনে আমি একটু বলতে চাচ্ছিলাম, সেই জন্য আপনাকে ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে যে মানে আমি হানার যখন কথা শুনছিলাম, আমি যেটা বারবার বলছি যে প্রবাবলি আমি এই দেশে ছিলাম, আন্দোলনটা ক্লোজলি পার্টিসিপেট করেছি, সে কারণে বোধহয় আমার কাছে মনে হচ্ছে বা আমি এখন দেখতে পাচ্ছি দেয়ার আর মেনি পসিবিলিটিস। সে কারণে মানে আমরা যেটা কথা বলছি সেটা কিন্তু হচ্ছে কথা গত যেগুলো হয়েছিল, হ্যাঁ মানে রাষ্ট্র তো নাই এখন, মানে গভর্নমেন্ট তো আসলে নাই, আমাদের এখন সুযোগ হচ্ছে কি করার। এবং আর কি আমরা তো হচ্ছে কি এই কেউ তো সমাজ বিচ্ছিন্ন না, তাই না? আমরা সমাজে হচ্ছে রেসিজমটা আছে, আমরা বাঙালি জাতি, আমাদের কি বলে দেশটাই হচ্ছে বাঙালিদের দেশ, এই যে কথাগুলো এবং যে শব্দগুলো ব্যবহার করা, ইভেন এই এই আন্দোলনেও ন্যাশনালিস্টিক মুক্তিযুদ্ধের অনেক কথা হচ্ছে বড় করা হয়েছে, হ্যাঁ ধার করা হয়েছে, নতুন নতুন কথাও আসছে, কিন্তু এই কথাগুলো তো ধার করা হয়েছে। যার ফলে যেটা হচ্ছে যে মানে আমি শুধু এতটুকুই হচ্ছে অ্যাড করতে চাই আর কি যে যেগুলো আসলে পিছে কাজ করেনি, যেমন ধরেন যে আপনি যেটা বললেন না, যে তুমি যেটা বলতেছিলে যে আদিবাসী শব্দটা ব্যবহার করার যে রেস্ট্রিকশন, আমরা খুব ভালো করে জানি এখনই এই কথাগুলো বলার সময় আমরা খুব ভালো করে জানি এটা আর্মি করতে দেয়নি, এটা আর্মির হচ্ছে গিয়ে তুমি যেটা হচ্ছে ক্লিয়ারলি বলনি, ডিফ্যাক্টো মিলিটারি রুল চলছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম কোনো গণতন্ত্র না, এটা কোনো রিপাবলিকও না, এটা হচ্ছে একটা মিলিটারি, ওখানে বা পুরো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু ওখানে হচ্ছে কি ডিফেক্টো মিলিটারি রুল চলছে, ওখানে আর কোনো কারো আসলে আর কোনো ক্ষমতা নেই। তো সেটার উপর যদি কোনো ব্রিফ নেয় গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট গুলো নিত, সেই ব্রিফ গুলো নেয় হচ্ছে কার কাছ থেকে? আর্মির কাছ থেকে নেয়। আর্মি তখন হচ্ছে নিজেরাই কতগুলো দল তৈরি করে, নিজেরাই হচ্ছে গিয়ে কতগুলো ডিমান্ড তৈরি করে, যেগুলো আমরা কনস্পিরেসি থিওরি হিসেবে জানি, ডিমান্ড তৈরি করে যে আমাদের এখানে থাকতে হবে, না থাকলে এইটা করা যাবে না, সেটা করা যাবে না। এবং আমি যেহেতু পার্বত্য চট্টগ্রামের কাজ করেছি এবং বাঙালি সেটেলারদের সাথেই আমি কাজ করেছি, আমি জানি যে সব বাঙালি তো এরকম মনে করে না, ওখানেও ইন্টারেস্ট গ্রুপ আছে, কার কার ওই ওয়ারের ডিসকোর্স, মিলিটারি ডিসকোর্স কার কাজে লাগে। সবাই তো দুটো খেয়ে হচ্ছে পরিবার নিয়ে রাতে ঘুমাতে চায় নিরাপদে, এতটুকু ডিমান্ড ছাড়া তো আর কিছু নাই। কিন্তু আর্মি হচ্ছে এটা নার্চার করে করে হচ্ছে এটাকে একটা ওয়ার জোন বানিয়ে রেখেছে, এখনো ওয়ার জোন বানিয়ে রেখেছে, এবং যখন সুযোগ মতো সুবিধা মতো ব্যবহার করে। এবং আদিবাসী শব্দটা ব্যবহার করলে একেবারে কি হয়ে যাবে সেটা ওরাই জানে, এবং এই যে বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের দেশটা, ভাগ হয়ে অন্য কোথাও কে যেন নিয়ে যাবে, এই যে কতগুলো আমি এগুলোকে নাম দিয়েছি ব্লাফ দেওয়া, এই ব্লাফ ডিসকোর্স গুলো হচ্ছে চলছে। এখন আমরা এগুলো জানি, এগুলো আমাদের প্রচুর গবেষণা আছে, প্রচুর লেখা আছে, এখন এগুলো আরো বারবার বলার দরকার আছে, কারণ আমি দেখছি যে অলরেডি গ্রাউন্ডটা তৈরি হয়েছে। কোনো স্টুডেন্ট হচ্ছে আমি বলছি না যে অবশ্যই যে যে একটা ছোট গ্রুপ হচ্ছে গিয়ে আমি জানিও না আসলে এটা আদতে কেউ করেছে কিনা, মানে ফেসবুকে একটা খুব ফানি জায়গা হয়েছে এখন, অনেকগুলো হচ্ছে ভীতি তৈরি করে কিছু হচ্ছে ছাড়া হয়, আদিবাসী শব্দটা ব্যবহার করাতে হচ্ছে ইউনুসকে ব্যবহার করাতে একটা মিছিল হয়েছে। আমাদের কোনো বাস্তবতা মানে বাস্তব আমরা খবর নিয়েছি এরকম কোনো, আমরা এখনো এমন কোনো বড় মোবিলাইজেশন হচ্ছে সেরকম আমরা আসলে শুনতে পাইনি, আমরা যতটুকু পেয়েছি মানে বিরাট একটা মোবিলাইজেশন। হ্যাঁ স্টুডেন্ট এটা পাত্তা দিচ্ছে না, আমি ক্লাসরুমে কথা বলেছি, কথা বলে যে ডিসকোর্স গুলো আমি শুনতে পাচ্ছি সেগুলো কোনো বৈজ্ঞানিক ডিসকোর্স না, ওরা শুনেছে যে মিস এটা নাকি বাংলাদেশ নাকি নিয়ে চলে যাবে, এটা তো হচ্ছে কোথায় জানলেন, এটা শুনি, মানে দে আর লাইক অলসো অফকোর্স দে আর কিউরিয়াস, এবং এখনই হচ্ছে সময় যেহেতু এই কথাগুলো হচ্ছে চলছে,
সেটাই আমি জাস্ট একটু বলতে চাই আর কি, যে আমরা যে স্ট্র্যাটেজি গুলো বলছি বা আলোচনা করছি সেগুলো অনেক বেশি যখন হচ্ছে রেজিমটা একটা স্বার্থপর ফ্যাসিস্ট শাসকের হাতে ছিল। এখন তো রাষ্ট্র আমাদের হাতে, রাষ্ট্র তো আমাদের গড়তে হবে, এবং আমরা যেভাবে চাই সেভাবে গড়ার এই সুযোগ, আর না হলে হয়তো হাতছাড়া হয়ে যাবে। জাস্ট এতটুকু আমি অ্যাড করতে চেয়েছিলাম, সরি একটু সময় বেশি নিলাম। অনেক ধন্যবাদ। খুব ভালো কিছু পয়েন্ট আপনি নিয়ে এসেছেন এবং আপনার কথা সূত্র ধরেই আমি যে পরের প্রশ্নটা করতে চাই সেটা হলো যে রাষ্ট্র তো আমাদের গড়তে হবে এবং এখনই সেটা সুযোগ। তাহলে এই রাষ্ট্র গড়ে তোলার জন্য আসলে আমরা আমাদের বিভিন্ন ধরনের পজিশন থেকে কি করতে পারি? আমি যখন বলছি আমরা, আমি মিন করছি যে আমরা পার্সোনালি কি করতে পারি, আমরা কালেক্টিভলি কি করতে পারি, অ্যাজ আ স্টেট, অ্যাজ আ নেশন অথবা ট্রান্সন্যাশনাল অর্গানাইজিং ডায়াসপোরার পক্ষ থেকে আমরা কি, কি করতে পারি? সামনে কোন জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখা দরকার? কোন সীমাবদ্ধতাগুলো অ্যাড্রেস করা দরকার এবং কিভাবে এগুলো অ্যাকচুয়ালি আমাদের রাষ্ট্র সংস্কারের কাজটা আমরা অনেক ভালোভাবে করতে পারবো? হানার কাছে আসি ১ম এ। আচ্ছা, এটা একটু আমার জন্য একটু কঠিন প্রশ্ন। বাট আচ্ছা, নাসরিনের কথার সূত্র ধরে বলি। আম, আম, নাসরিন যেগুলো বলেছে টোটালি এগ্রি উইথ হার। আচ্ছা, আমি একটা জায়গা থেকে একটু ভাবতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে কনস্টিটিউশনের পার্সপেক্টিভ থেকে। আমি জানি এর মধ্যে কনস্টিটিউশন নিয়ে কিছু আলোচনা হয়েছে যে এখন কিছু করা যাবে না, কনস্টিটিউশন কেন হাত দেওয়া হবে, এবং এটার মাধ্যমে এক ধরনের ইসলামিক ফোর্সেসরা এসে এটাকে কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। সেই সেই পার্সপেক্টিভ থেকে কিছু আলোচনা করা হয়েছে। কিন্তু আমি যেটা মনে করি যে কনস্টিটিউশনে কয়েকটা বিষয় আছে, এবং এটা এটা আমার কথা না, এটা অনেকেই অনেকবার অনেকভাবে বলেছে যে কনস্টিটিউশনে কয়েকটা জিনিস আছে যেগুলা আসলে আহ আমাদের আই থিঙ্ক আমাদের সোসাইটিতে, আমাদের আম, রাষ্ট্রর মধ্যে লজ, পলিসিজ এবং হাউ পিপল থিঙ্ক ওগুলাকে অনেক ইনফ্লুয়েন্স করে। এন্ড আই থিঙ্ক ওই পার্সপেক্টিভ থেকে আমাদের কিছু চেঞ্জেস আনা উচিত। বাট আই এম নট আ লয়ার, সো এন্ড আই ডোন্ট হ্যাভ লিগাল ব্যাকগ্রাউন্ড, সো আমি জানি না জিনিসটা কিভাবে আসলে করা হবে। কিন্তু কনস্টিটিউশনে কয়েকটা বিষয় আছে, যেমন ধরেন আম, আম, এটাকে স্টেট রিলিজন হিসেবে ইসলাম আছে, তারপরে স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলা আছে, তারপরে 15th অ্যামেন্ডমেন্টে যেটা করা হয়েছে আর্টিকেল 6 সম্ভবত, যেখানে বলা আছে বাঙালিজ আর দ্য, আমার এক্সাক্ট ভাষাটা মনে নাই, যে বাঙালিজ আর দ্য সিটিজেন্স অফ দিস কান্ট্রি, এরকম ভাবে বলা আছে। তো ওই জিনিসগুলা আসলে কিন্তু প্রথমেই এক ধরনের একটা টোন সেট করে যে কারা আসলে ইউনো দ্য ট্রু সিটিজেন্স অফ দিস কান্ট্রি, অর দ্য কোন আইডেন্টিটিটাকে আমরা হচ্ছে প্রেফারেন্স দিচ্ছি, যে দে আর দ্য ট্রু সিটিজেন্স অফ দিস কান্ট্রি। সো আই থিঙ্ক ওই জায়গা থেকে আমাদের কিছু চেঞ্জেস আনা উচিত। এখন সেটা কিভাবে আনা হবে সেটা আমি জানি না, সেটা সেটা আলোচনার মাধ্যমে আশা করি হবে। কিন্তু আমার যেটা মনে হয় এই ধরনের লজ, পলিসিস যেগুলাই আমাদের দেশে করা হয় সেগুলা কিন্তু কনস্টিটিউশন একটা রুট আছে, তো সেখান থেকে আসে। তো আই থিঙ্ক ওইখানে কিছু চেঞ্জেস আনা উচিত। আম, আর নাসরিনের কথা থেকে আমি আরেকটা জিনিস যেটা আহ, বুঝলাম যে আম, ও যেহেতু ওখানকার স্টুডেন্টদের সাথে আরো গভীরভাবে মিশেছে এবং ওদের সাথে আলোচনা করেছে, সেখানে তাদের মধ্যে এবং আই থিঙ্ক দিস মোমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা স্টুডেন্টরাই আমাদেরকে দেখাচ্ছে যে চেঞ্জেস ক্যান বি মেড, চেঞ্জেস আর পসিবল। অ্যান্ড অলসো যে আমরা অন্যভাবে ভাবতে পারি, যে যেভাবে আছি সেভাবেই সারাক্ষণ ভাবতে হবে সেরকম কিছু না। সো আই থিঙ্ক এটাই একটা খুব খুবই একটা ক্রিটিক্যাল মোমেন্ট, যেখানে আমরা এই আলোচনাগুলো আরেকটু ভালোভাবে আরো আহ সামনে এনে আমরা করতে পারি, যে আম, যে আমাদের সোসাইটিতে যারা মার্জিনালাইজড আছে তাদেরকে আমরা কিভাবে সেন্ট্রালি আরো ইনভলভ করতে পারি, সেই ইস্যুগুলো আমরা কিভাবে আহ, আরো সবার মাধ্যমে, বিকজ
এখানে দুইটা বিষয়, একটা তো আমরা আদিবাসী ইস্যু নিয়ে আমরা আসলে বেশিরভাগ আলোচনাটা সেখানেই হয়েছে, কিন্তু এর আগে আপনাদের যে আলোচনাটা হয়েছিল সেখানে এলজিবিটি কিউ ইস্যুস গুলো আরেকটু ওগুলা নিয়ে আলোচনা এসেছিল, কিন্তু আমার মনে হয় ওই জিনিসগুলো আমাদের আরেকটু সেন্ট্রালি করতে হবে, বিকজ আমার মনে হয় না যে আম, এইটা নিয়ে আসলে সেই রকম ভাবে কোনো আলোচনা হয়েছে। এবং হোমোফোবিয়া, ট্রান্সফোবিয়া, এগুলা এগুলার রিয়ালিটি খুবই ভায়োলেন্ট। এবং 2015 14-15 সালে, যে সরি 16 সালে সম্ভবত, যখন জুলহাস এবং তনয় ওদেরকে মেরে ফেলা হলো, এবং তারপর থেকে কিন্তু পুরা এলজিবিটি কিউ মুভমেন্টটাকে অনেক দমিয়ে ফেলা হয়েছে। তারপরে আমরা অনেক ধরনের আলোচনা দেখেছি রিসেন্টলি, শরীফ শরীফা নিয়ে আম, যে জিনিসটা হলো, সেটার পরে কিন্তু আমরা সেটার রিয়াকশন কিরকম হয়েছে সেটাও আমরা দেখেছি। এবং মানে কোট আনকোট বলছি, প্রোগ্রেসিভ রিয়াকশন একটু কমই দেখেছি আমার কাছে যেটা মনে হয়েছে। সো আই থিঙ্ক ওই বিষয়গুলা আমাদের আলোচনার আরেকটু সেন্ট্রালি আই থিঙ্ক আসা উচিত। অনেক ধন্যবাদ হানা। আমরা এবার যাচ্ছি নাসরিন সিরাজের কাছে একই প্রশ্ন নিয়ে, যে আগামী দিনগুলোতে আমরা আসলে আমাদের বিভিন্ন ধরনের পজিশন থেকে কি করতে পারি। আচ্ছা, এখন যদিও আমি আমি খুব হচ্ছে কি বলে এক্সাইটেড অ্যাবাউট দিস ইয়াং পিপল যারা হচ্ছে মুভমেন্ট করেছে, কিন্তু এটাও খুব সত্য কথা যে মুভমেন্ট, নানা রকম মুভমেন্ট বাংলাদেশে কিন্তু অনেক বছর ধরে চালু আছে। হ্যাঁ, 50 বছর যদি হয় বাংলাদেশের বয়স, চলছেই কিন্তু এই ধরনের মুভমেন্ট, নানা রকম মুভমেন্ট। আমাদের নতুন করে কোনো মুভমেন্ট আসলে শুরু করার কিছু নাই, অনেকগুলো মুভমেন্ট কিন্তু অলরেডি চলছে বা চলছিল। তো আমার কাছে মনে হয় যে আমি যতটুকু জানি সবাই কিন্তু সবার মতো করে কাজ করছে। যেমন ধরেন আজকে তো শিক্ষক নেটওয়ার্কের ওখানে গেলাম, ওনাদের মুভমেন্টের আজকে শুরু হয়নি, ওনারা অনেক আগে থেকে এটা করছেন। এখন এই সময়টাতে ওনারা আরো সংঘবদ্ধ হয়েছেন, আরো নানা রকম পথ, নতুন পরিস্থিতিতে নতুন ভাবে পর্যালোচনা করছেন কিভাবে কিভাবে কাজ করা যায়। একটু আগে আমার একজন হিজড়া বন্ধু হচ্ছে গিয়ে কল করলেন, যারা ওনারা একটা নেটওয়ার্ক করতে চান, নেটওয়ার্ক নিয়ে ওনারা হচ্ছে এগিয়ে যাচ্ছেন। ওনাদেরও কাজ কিন্তু অনেক বছর ধরে ছিল। হ্যাঁ, আবার হচ্ছে গতকালকেই হচ্ছে বৃহস্পতিবার দিনে একটা প্রেস কনফারেন্স করেছে সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক। হ্যাঁ, ওনারাও হচ্ছে করছেন ওনাদেরও ওনাদের মতো করে। সো আমার কাছে মনে হচ্ছে কেউ বসে নেই, সবাই হচ্ছে কাজ করছে, সেটা খুবই আশার কথা। এবং একই সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে খবরের কাগজ এবং সোশ্যাল মিডিয়া, এখানে আবার হচ্ছে কি একটা মজা আছে। মজা হচ্ছে যে সবসময় যে আপনি ওখান থেকে রিয়েলিটি বুঝবেন এমন না, কারণ ওখানে হচ্ছে কোনগুলাকে ফোকাস দেওয়া হচ্ছে, কে ওখানে বেশি কথা বলছে, সেটা দিয়ে কিন্তু আবার সমাজে অনেক সময় বোঝা যায় না। যেটার একটা প্রমাণ হচ্ছে এখনো, যে আপনার মনে হচ্ছিল যে এরা যারা কথা বলে বাংলাদেশ তো বোধহয় গেছে, রসাতলে গেছে, কিন্তু আসলে কথাবার্তা এখন আবার দেখছি যে না, আসলে তো অত রসাতলে যায়নি। অনেক মানুষ ছিল যারা কথা বলেনি, এখন কথা বলছে। তো সেটা আমার কাছে মনে হচ্ছে যে কাজ চলছে। আবার কিছু ডিসকোর্স আপনি দেখবেন হঠাৎ করে প্রমিনেন্ট হয়ে গেল, সেটা দিয়ে আসলে আমার কাছে মনে হয় যে অনেক কিছু ডিসকার্ড করাটা ঠিক হবে না। সো কাজ চলছে। যেমন ধর আমি মনে করি যে মানে কেউ তো সমাজ থেকে বিচ্ছিন্ন না, তার মানে এটা একটা সামাজিক আন্দোলনের অংশ, এবং সমাজ পাল্টাবে না খুব দ্রুত, সমাজ পাল্টাবে ধীরে ধীরে। অতএব যে আন্দোলনগুলো আমরা আগে থেকেও করে গিয়েছিলাম সেগুলোই করতে হবে। যদি শিক্ষক হিসেবে বলেন, বা নৃবিজ্ঞানী হিসেবে বলেন, গবেষক হিসেবে বলেন, চলচ্চিত্র নির্মাতা হিসেবে বলেন, আমি যে কাজগুলো করছিলাম সেগুলো তো আমার করেই যেতে হবে। এছাড়া তো আসলে আর কোনো উপায় নেই, তাই না? এমন না যে আমি কোনো নতুন কথা বলবো, পুরোনো কথাই বলবো, কিন্তু নতুন অডিয়েন্সের জন্য নতুন প্রেক্ষাপটে হচ্ছে একটু ঝালাই করব। কিন্তু আমার কাছে মনে হয় এই কাজগুলো হচ্ছে, সো আমি একটা খুব আশাহত তা না। আমি এখনো পর্যন্ত যাদের সাথে কথা বলেছি, আমি দেখছি যে ইভেন আমি লেফট আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি গুলোর সাথেও হচ্ছে সামহাও আমার বন্ধুত্ব যোগাযোগ আছে, এবং আমি দেখেছি যে ওরাও হচ্ছে গিয়ে নতুন ভাবে কাজ করার চেষ্টা করছে। যে যে কথাগুলো আমরা এতদিন বলতাম সেই কথাগুলো তো এখন বলছে সবাই, মানে সবাই দেখছে যে তাদের জায়গাগুলো, তাদের কথাগুলো স্পেস পাচ্ছে, দেয়ালে যে লিখতে পারছে কথাগুলো যেগুলো লেখা যাচ্ছিল না সেগুলো লিখতে পারছে, বলতে পারছে, রেজ করতে পারছে। সেটা আমার কাছে খুব পজিটিভ লাগছে, এবং সম্ভবত
আগামী কাজ যদি বলেন আরো কাজ বেড়েছে। আমার কলিগদের সাথে মাঝে মাঝে আমরা বলি গিয়ে যে আমাদের তো কাজ বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের কাজ বেড়ে গেছে, এখন আমাদের জাস্ট কাজগুলো কন্টিনিউ করে যেতে হবে। সেটা ভালোও হয়েছে এখন, যেমন একটা যখন মুভমেন্ট হয়, এত ধরনের একটা মুভ হয়, তখন আপনি শত্রু মিত্রও চিনতে পারেন। যাকে এতদিন বন্ধু মনে হতো তাকে এখন শত্রু মনে হচ্ছে, শত্রুকে বন্ধু মনে হচ্ছে, নানান কিছু। এখন এটাও একটা সুযোগ। সো আমার কাছে সেটাই মনে হয় যে কাজগুলো করে যেতে হবে, পার্টিকুলারলি এমফেসিস দিতে হবে সবকিছুকে। যেমন শ্রমিক যে বেল্টে কাজ করে, সেই বন্ধু এসে তো আমাকে বলেছে যে শ্রমিকদের উপরে এরকম হচ্ছে, এলজিবিটি কিউ কমিউনিটি ওরাও বলছে, নারী কমিউনিটি, সেক্স ওয়ার্কার কমিউনিটি। সো আমার কাছে মনে হয় যে কেউ বসে নেই, কেউ আরামেও নেই যে আমারটা হয়ে গেছে, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, এখন আমি ঘুমাবো না। সবাই আসলে আমার কাছে মনে হয় কাজ করছে এবং সেটাই কন্টিনিউ করা উচিত। এবং একটা গণতান্ত্রিক পরিবেশ পাওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে এবং উই শুড কিপ ইট আপ। এটাই হচ্ছে আমার কথা। অনেক ধন্যবাদ নাসরিন সিরাজ। আমাদের হাতে আর 10 মিনিটের মতো সময় বাকি আছে। আমরা কিছু প্রশ্ন বোধহয় পেয়েছি চ্যাটে। তো একটা প্রশ্ন এসেছে আমাদের স্পিকারদের জন্য। আমি একটু প্যারাফ্রেজ করে প্রশ্নটা জিজ্ঞেস করছি যে আহ, কিছু কনসার্ন শোনা যাচ্ছে যে রাইজ অফ হচ্ছে রাইট উইং পাওয়ার, এবং এখন হয়তোবা যে সরকার বেশ কিছুদিন ছিল না, এখনো হয়তো ফর্মালি ওইভাবে সরকার এখনো সামলে উঠতে পারেনি, এই এই পজিশনে, এই ভ্যাকুয়ামে রাইট উইং পাওয়ারের রাইজ নিয়ে আপনারা কি ভাবছেন? এবং এখানে যে প্রশ্নটা এসেছে যে যারা অ্যাকচুয়ালি আন্দোলনের সামনে ছিলেন, তারা নারী অধিকার বা এলজিবিটি কিউআই এর রাইটস বা ট্রান্স কুয়ার কমিউনিটির রাইটস বা ওভারঅল আমি হয়তো যদি অ্যাড করি যে আদিবাসী রাইটস, এগুলো নিয়ে যে আমরা বিভিন্ন ধরনের বিতর্কগুলো আমরা শুনছি, এগুলো নিয়ে আপনারা কি ভাবছেন? হানা, আপনি কি? আচ্ছা, ঠিক আছে, আমি আমি বুঝতে পারছিলাম না কে আগে যাবে। আচ্ছা, রাইট উইং যে এলিমেন্টস এর কথা বলছে, আমার মনে হয় এটা সবসময় ছিল এবং অনেক দিন ধরে আছে। মানে আমি স্পেশালি যে যে জুলহাস তনয়ের উপর যে অ্যাটাকটা হয় সেই সময়, আম, সেই সময়কার যেই রাইট উইং গ্রুপস, তার আগে ছিল সেকুলার ব্লগার্সদের উপর যে আক্রমণ হলো। সো এই রাইট উইং পাওয়ারটা কিন্তু সব সময়ই এক্সিস্ট করছে বেশ অনেক বছর ধরে। ইটস নাথিং নিউ। এখন অবশ্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে আম, এই আন্দোলনের ফলে আম, আম, এক অথরিটেরিয়ান গভর্নমেন্টের ফলের কারণে আম, এরা হয়তো আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। বাট এটা নতুন কিছু না। এবং আই থিংক আমি নাসরিনের ওই পজিটিভ ও যে পজিটিভ একটা পজিশন থেকে জিনিসগুলা চিন্তা করছে, আমি সেভাবেও জিনিসটা চিন্তা করতে যাই। রাইট উইং পাওয়ার সবসময় থাকবে, এটা শুধু বাংলাদেশে না, এটা পুরো ওয়ার্ল্ড এর মধ্যে রাইট উইং পাওয়ার এক্সিস্ট করে এবং করেছে। এবং বাংলাদেশে বিভিন্ন সময় রাইট উইং গ্রুপসরা বিভিন্ন ভাবে এক্সিস্ট করেছে এবং শেখ হাসিনার আন্ডারে তো এরা অনেক বেশি এম্পাওয়ার্ড হয়ে গেছে। সো এটা নতুন কিছু না, বাট আমি মনে করি যে স্টুডেন্টরা যদি ভিজিল্যান্ট থাকে এবং পুরো সোসাইটি যদি ভিজিল্যান্ট থাকে, এদেরকে খুব বেশি আই থিঙ্ক আগাতে দেওয়া যাবে না। এবং আই থিঙ্ক সেটাও সেটাও কন্ট্রোল করা যাবে। আই থিঙ্ক মানে ভিজিলেন্সের ব্যাপারটা এটা একটা কন্টিনিউয়াস থাকবে। এবং নাসরিন লাস্ট কথা তো সেটাও বললো যে সবাই কিন্তু কাজ করছে, সবাই যার যার জায়গা থেকে কাজ করছে এবং এই কাজটা কন্টিনিউ করবে। এবং রাইট উইং যারা গ্রুপস আছে তাদের সাথেও, মানে তারা তো এক্সিস্ট করছে, তাদেরকে তো ডিনাই করার কোনো স্কোপ নাই, বাট তাদেরকে কোনোভাবেই আহ এই মুভমেন্টের যে কোর প্রিন্সিপলস, যে বৈষম্য বিরোধিতা, অ্যান্টি ডিসক্রিমিনেশন, সেখান থেকে আহ আম, সেটাকে টাচ করতে দেওয়া যাবে না। বাট আই থিঙ্ক আমাদের এটা, এই ভিজিলেন্সটা সারাক্ষণই মেনটেন করতে হবে। অনেক ধন্যবাদ হানা। এবার যাচ্ছে নাসরিনের কাছে একই প্রশ্ন নিয়ে। এবং আমি যদি আরেকটু অ্যাড করি যে আমরা আসলে জানতে চাচ্ছি যে হয়তো সেকুলারিজম ভার্সেস ফান্ডামেন্টালিজমের যে বাইনারি আমাদের সমাজে অনেক লম্বা সময় ধরে এক্সিস্ট করছে,
এটা নিয়ে আসলে কি করা যেতে পারে এবং রাইট উইং এর কনসার্ন নিয়ে যে আলোচনাগুলো আসছে, হাউ ক্যান উই অ্যাকচুয়ালি অ্যাড্রেস ইট উইদাউট বিং লাইক Islamophobic or without just demonizing um, people who are coming from a specific kind of social class or social background. হ্যাঁ, ধন্যবাদ। এই যে আপনি খোলামেলা ভাবে বললেন, যেমন আমি এটা প্রথমেই শুরু করতে চেয়েছিলাম যে আমি তো সো কল লেফট প্রোগ্রেসিভ গ্রুপের সাথে মেলা দিন কাজ করেছি অ্যাক্টিভিস্ট হিসেবে, যদিও আমি কোনো সদস্য ছিলাম না কারো, বহুদিন কাজ করলাম। লেফট রাইট বলে বাংলাদেশে আর কিছু নাই, সবাই হচ্ছে নারী বিদ্বেষী, ইসলাম মানে এই কি বলবে এলজিবিটি, মানে আমার নিজের এক্সপিরিয়েন্সে অল্প জীবনের এক্সপিরিয়েন্সে বাংলাদেশে যখন সেক্স ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করতে গেছি, লেফটরা বের হয়ে গেছে মিটিং থেকে, এরকম ঘটেছে, আমাদেরকে বের করে দিয়েছে, এরকম ঘটেছে। তারপরে আপনার কি বলে যখন হচ্ছে কুইয়ার কমিউনিটি নিয়ে মনে হচ্ছে এটা পশ্চিমা, আমাদেরকে তো সারাক্ষণ পশ্চিমা বলে, যে আমরা হচ্ছে পশ্চিমা, নারীবাদী মানে হচ্ছে পশ্চিমা, মানে এগুলো কোনো লেফট রাইট নাই। এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে আমি কথা বলতে পারি, তার সাধারণ মানুষ তাও কথা শোনে, বরং হচ্ছে গিয়ে লেফট রাইট কথা শোনে না, এডুকেটেড মিডল ক্লাসে হচ্ছে কি কথা শুনতে চায় না তারা, ওনারা আমার কাছে মনে হয় বেশি রিজিড, বেশি ফান্ডামেন্টালিস্ট, এরকম আমার কাছে লাগে আর কি। তো সো এটা হচ্ছে গিয়ে যেটা, এবং এই জায়গা থেকে হচ্ছে আমার কাছে সবসময় মনে হয়েছে যে এই ডাইকোটমি একদম আমি হচ্ছে মানতে পারি না। আমার কাছে মনে হয় যে একদমই হচ্ছে এটা কোনো গ্রুপের আদর্শ না, একটা গ্রুপের আদর্শ না, এটা একটা সমাজে বিরাজমান, একেবারে সব জায়গায় আছে। হ্যাঁ, সব জায়গায় যেহেতু বিরাজমান, এখানেই হচ্ছে তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদেরকে ওই যে আরো অনেক কাজ করতে হবে সেটা। আর এখানে একটা খুব আমি কথা বলতে বলতে আমার মনে পড়ে গেল যে আমি যখন ফুলবাড়ি মুভমেন্ট নিয়ে কাজ করি অ্যাক্টিভিস্ট হিসেবে প্রথমে, তারপর হচ্ছে রিসার্চার হিসেবে, হ্যাঁ, তখন আমি কাজ করতে গিয়ে এবং তখন আমাকে ওখানকার মানুষজন আমাকে একটা জিনিসই শিখিয়েছে যে আসলে শিক্ষার্থীদের একটা বড় ভূমিকা সবসময় আছে, দে আর দ্য মেইন প্রোলেটারিয়েট। আমি এটা আবার আরেক জায়গায় হচ্ছে গিয়ে দেখেছি, হচ্ছে জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ওনার যখন বই পড়ছিলাম আমি, ওনারা তো শহীদ হওয়ার কারণে ওনাদের আসলে তারা আমরা ওনাদের কথা শুনতে পারি নাই, কিন্তু ওনাদের বইটাই পড়ে আমি যেটা দেখলাম যে ইভেন মুক্তিযুদ্ধের সময়ও, ওই সময়টা তো 70s-এও শিক্ষার্থীরা আসলে স্টুডেন্টরা হচ্ছে সমাজ বদলের মূল একটা চালিকা শক্তি। এবং নকশালাইট মুভমেন্ট, যখন আমি যেহেতু ফুলবাড়িতে কাজ করেছি, নকশালাইট মুভমেন্ট ওখানে অনেক স্ট্রং ছিল, এবং ওনারা কেন এই কাজগুলো করতে পেরেছেন, কারণ হচ্ছে শিক্ষার্থীরা মাঠে নেমে গেছে, ওনারা হচ্ছে গিয়ে শিক্ষার্থীরা হচ্ছে গিয়ে কৃষকদের সাথে কাজ করেছে, এবং সেই কারণে ওখানে এত সংগঠিতভাবে আন্দোলন করেছে, যার কারণে একইভাবে এই হাসিনার মতো যে অনেক অনেক স্টুডেন্টদেরকে, হাজার হাজার স্টুডেন্টদেরকে হচ্ছে এক্সিকিউট করা হয়েছিল, তাই না? তো তো এই জিনিসটা আমি তখন এই আপনার সাথে কথা বলতে বলতে আমি দেখলাম যে শিক্ষার্থীদের একটা বড় ভূমিকা, যেটা হচ্ছে গিয়ে আপনি ল্যাটিন আমেরিকাতেও দেখবেন, তাই না, পাওলো ফ্রেরির, যে আমাদের শিক্ষকদের ভূমিকা, শিক্ষার্থীদের ভূমিকা এখানে সমাজ র্যাডিক্যাল পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এনজয়েজড হয়ে হচ্ছে আরেক দিকে চলে গেছে বাংলাদেশে, সরি, খুবই স্যাড একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। এখন আমি আবার ওই পুরনো সেই পাওলো ফ্রেরি বলেন ওই র্যাডিক্যাল জায়গাগুলোতে আবার আমি ফেরত যেতে পারি, বেল হুকস বলেন বা আরো অনেক র্যাডিক্যাল এডুকেটর আছেন, র্যাডিক্যাল শিক্ষক আছেন, যারা আমাদেরকে র্যাডিক্যাল শিক্ষার্থী বানিয়েছেন, এবং সমাজ পরিবর্তনের জন্য আমাদেরই কাজ করতে হবে। আমি একদম বুঝতে পারছি হানার যে কনসার্ন গুলো, যে সমাজটা তো এরকম, হ্যাঁ হ্যাঁ ওদের মধ্যেও তো এগুলো আছে, সমাজ থেকে যেহেতু বিচ্ছিন্ন না, এখন কাজ করতে পারবে। আমি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে আমি একমাত্র আশা দেখতে পাচ্ছি, এবং শিক্ষকদেরই অনেক অনেক গুরুত্ব, যে আমাদের শুধু একটুখানি বেতন আর একটুখানি স্কলারশিপ আর একটুখানি হচ্ছে পদোন্নতি, এত সিলি অ্যান্ড চিপ অ্যান্ড ছোট্টখাটো ডিমান্ডের মধ্যে থাকলে আমাদের হবে না। আমাদের তো ডিমান্ড থাকতে হবে একদম পুরা দুনিয়া আমরা স্বাধীন করে ফেলবো, এরকম একটা মানে আকাঙ্ক্ষা থাকতে হবে। এবং শিক্ষার্থীরা, এবং এটা খুবই মানে মজারই হয়েছে, আমি যখন ইয়ে থেকে ফিরেছি, ভুটান থেকে আমার চাকরি জীবন শেষ করে যখন আমি ফিরেছি কাজের জন্য খুঁজছি, তখন আমার শিক্ষক আনুসের সাথে আমার উনি আমার খুব ঘনিষ্ঠ, ওনার সাথে আমি প্রায় সময় আমার বিভিন্ন ইনসাইট শেয়ার করি, ওনার ইনসাইট নিই। তখন আমি বলছিলাম যে বাংলাদেশে বামপন্থী আন্দোলনের কি পরিস্থিতি, বাংলাদেশে এই ফ্যাসিস্ট রেজিম তো আবার জানুয়ারির ইলেকশনে টিকে গেল, হ্যাঁ এখন টিকে গেল, এখন তাহলে আমাদের কি হবে, বামপন্থীরা তো কোনো আন্দোলন করতেছে না, হ্যাঁ এখন তাহলে আমাদের কি হবে। তো আমরা নানা রকম কথা বলছিলাম, হতাশা ব্যঞ্জক।
এবং তখনও আমার মনে হয়েছিল যে একমাত্র যদি কেউ কিছু করতে পারে তাহলে শিক্ষার্থীরাই করতে পারবে, মানে ওদেরকে যদি আমরা কনভিন্স করতে পারি ওরাই একমাত্র সমাজটাকে পাল্টাতে পারবে। সো এই জায়গাটাতেই আসলে আমি বলতে চাই যে আম, আম, অবশ্যই যেটা হানা বললো একদম যে আমরা যেমন আছি আমাদের সমাজে এই কি বলে নারী বিদ্বেষ, তারপরে রেসিজম, এগুলো তো আছে, হোমোফোবিয়া, ইসলামোফোবিয়া, এগুলো আছে। এই যে এগুলো থাকবেই, মানে কি এগুলো ন্যাচারালি থাকবে না, মানে হচ্ছে যে এগুলো থাকবে কারণ নানা পদের মানুষ আছে এবং এগুলোকে এতদিন ধরে গভর্নমেন্ট স্টেট বাতাস দিয়েছে তাদের স্বার্থে। এখন আমাদের কাজ হচ্ছে যে শিক্ষার্থীরা পেরেছে এবং সামনেও শিক্ষার্থীরাই পারবে, ওরাই হচ্ছে গিয়ে যে আমরা বলি না ইনোসেন্ট, স্বতঃস্ফূর্ত, স্পন্টিনিউয়াস, কতগুলো কথাগুলো তোকে ডিমিন করার চেষ্টা করি। এটা আসলে ওনাদেরকে ছোট করার জন্য নয়, বরং হচ্ছে গিয়ে ওনাদেরই হচ্ছে সুযোগ আছে যারা হচ্ছে গিয়ে অনেক কিছু চিন্তা বাদ দিয়ে আসলেই হচ্ছে মানুষের জন্য চিন্তা করতে পারে। সো ওই জায়গাটাই যদি আমরা আসলে আরেকটু অ্যাটেনশন দিই এবং আমরা লাকিলি আমরা শিক্ষকতার সাথে আছি বলে হয়তো আমরা এই জায়গাটা একটু কন্ট্রিবিউট করতে পারি। সো আমাদেরকে আরো র্যাডিক্যাল হতে হবে, শিক্ষকদেরকে র্যাডিক্যাল হতে হবে, শিক্ষার্থীদেরকে আরো র্যাডিক্যাল করে ফেলতে হবে, এবং যেগুলো আমরা শিখাচ্ছে না স্টেট সেগুলো তো আসলে আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। চলচ্চিত্রের মাধ্যমে বলেন, এভাবে টকশো বলেন, ফেসবুকে মিম বানানো বলেন, যাই বলেন, সবকিছু দিয়ে হচ্ছে এই কাজগুলো আমাদের করতে হবে। এতটুকুই আমি আমি বুঝি। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি হ্যাঁ, নাফিসা একটু জাস্ট অ্যাড করতে চাচ্ছিলাম। আপনার প্রথম প্রশ্নটা যখন আপনি আই থিংক আপনি প্যারাফ্রেজ করেছিলেন প্রশ্নটা, সো আমি ফুল প্রশ্নটা আমি দেখিনি। আপনি রাইট উইং এর কথা বলেছিলেন, কিন্তু আমি যখন উত্তর দিলাম তখন কিন্তু আমি রাইট উইং কে ইসলামিস্ট ফোর্সেস এইভাবে চিন্তাটা করিনি, কিন্তু কারণ রাইট উইং মানে কিন্তু ইসলামিস্ট না বা রিলিজন রিলেটেড হতে হবে এমন কোনো কথা নাই, কারণ ন্যাশনালিস্ট সেন্টিমেন্টও কিন্তু এক ধরনের রাইট উইং ফিলিং কে এক্সপ্রেস করে। যেমন ধরেন আমরা যদি ইউরোপের ক্ষেত্রে এখন দেখি যে মানে রেফিউজি বা ইমিগ্রেন্টসদের এগেনস্টে যে ধরনের রেটরিক ইউজ করা হয়, এবং আমরা দেখছি ইউরোপে অনেকগুলা কান্ট্রিতে রাইট উইং ফোর্সেস, রাইট উইং গ্রুপ গুলা আর কি পাওয়ারে আসছে। সো আই থিঙ্ক যেহেতু প্রশ্নটা রাইট উইং শব্দটা ইউজ করেছে, আমি ওই পার্সপেক্টিভ থেকেই চিন্তা করছিলাম। তো আমাদেরও মনে হয় ওভাবে চিন্তা করা উচিত যে রাইট উইং মানেই যে ইসলামিস্ট বা রিলিজন বেসড, সেটা না। সেটা অনেক ধরনের পার্সপেক্টিভ থেকে আসতে পারে। আর নাসরিনও তো অ্যাড করলো যে আসলে ওই ধরনের রাইট উইং থটস অনেকের মধ্যেই আছে। অনেকের মধ্যে আছেন, ইটস নট নেসেসারিলি যে যারা রিলিজিয়াস গ্রুপ তাদের মধ্যে থেকেই এটা আসছে। সো জাস্ট ওই ব্যাপারটা একটু অ্যাড করতে চাচ্ছিলাম। আরেকটা আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে মানে ডিসকোর্সে রেটরিকের একটা মজাও আছে, এটা আমরা বিশ্বাস করতে শুরু করি। হ্যাঁ, এখন প্রিভিয়াস রেজিমের যে কতগুলো সোকল, তারা তো সেকুলার ফোর্স ছিল, তাই না? সেই সেকুলার ফোর্স হচ্ছে কি পরিমাণ হচ্ছে কি বলবো ডিসকোর্স হচ্ছে চালু করে এমন ভাবে একটা বিশ্বাস তৈরি করেছে। এটা আমি আমার ক্লাসে বৃহস্পতিবারই আলোচনা করছিলাম যে আমি একজন মাদ্রাসা স্টুডেন্টকে দেখলে অটোমেটিকই তো আমার মধ্যে একটা ভয় তৈরি হয়। এটা তো একটা মানে এটা এমন ভাবে প্রোপাগান্ডা হতে 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 এমন একটা হয়েছে, বিইং ভেরি ক্রিটিক্যাল থিঙ্কার, এটা অটোমেটিক্যালি চলে আসে। এখন বাংলাদেশে এই সময়ে সবচাইতে ভয় কি? সবচাইতে ভয় হচ্ছে ইসলাম, হচ্ছে ইসলামিস্টরা আমাদেরকে দখল করে ফেলবে। মানে আমার কাছে মনে হয় মানে মানে আমি বলছি না যে ভয় পেতে হবে না তা না, কিন্তু উই হ্যাভ সিন অলসো সেকুলারিজম। আমি বললাম না, আমি যখন হচ্ছে দুটো উদাহরণ আমি হচ্ছে গিয়ে আমি সবসময় চিন্তা করি এটা নিয়ে এবং উদাহরণটা দেই চিন্তার সুবিধার জন্য। একটা হচ্ছে যখন নরসিংদীতে একটা মেয়েকে আক্রমণ করা হলো এবং আমরা প্রতিবাদ করতে গেলাম, মনে হলো কি আমরা বোধহয় মানে ইসলামিস্টরা বোধহয় আমাদের বিপক্ষে, কিন্তু আমি দেখলাম আমাদেরকে যারা আক্রমণ করলো, অ্যাটলিস্ট আমাকে, আমি অন্যদের কথা বলতে পারি না, আমাকে যারা ফেসবুকে আক্রমণ করলো এদের যতজনে আমি পেরেছি 10টার মতো গিয়েছে, কারণ অনেক অনেক হচ্ছিল। আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট যাতে হচ্ছে বন্ধ করে না দেয় ফেসবুক, সেজন্য আমি হচ্ছে পরে ডিঅ্যাক্টিভেট করে ফেলি। 10টা আমি চেক করেছি, 10টাই হচ্ছে ছাত্রলীগ, ছাত্রলীগের সভাপতি, এবং ওরা হচ্ছে বেশ্যা, মাগি, রেপ করবে, এসবই তো বলতেছে, তাই না? সো
কিন্তু এবং এবং এবারও আমি যেটা দেখলাম যে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহকে নিয়ে যে নাটটা, হ্যাঁ, ওই নাটটা হচ্ছে গিয়ে আহত হয়েছে যারা 450টা, আমি একদম খেয়াল করেছি যখন হচ্ছে এটা মানে ব্যবহার করার জন্য, পলিটিক্যালি ব্যবহার করার জন্য, এটা কি, আমি তো সারাক্ষণ ফেসবুকে ছিলাম, 450 আপনার আধা ঘন্টার মধ্যে হয়েছে। এবং এটা বট, এটা একদম হচ্ছে যে গভর্নমেন্টের, স্টেটের যে বট ওয়ারিয়ার আছে সেটার মাধ্যমে করা হয়েছে। এবং হচ্ছে কালার দেওয়া হয়েছে যে এরা নাদ ব্যবহার করছে, এরা হচ্ছে গিয়ে ইসলামকে হচ্ছে হেয় করছে। সো এই যে ইসলামিস্ট এই যে রেটরিকও যখন ব্যবহার করা হয়, আমাদেরকে খুবই সতর্ক হতে হবে যে এটা সবসময় ইসলামপন্থী নয়। এটা হচ্ছে গিয়ে, এবং আমি আমি যে ছোট ছিলাম, কিন্তু আমাদের এখানে এরশাদ আমলে যখন হিন্দু মন্দিরের উপর আক্রমণ হতো, সেটা হতো হচ্ছে গিয়ে, অবশ্যই এটা মানে তারা মাইনরিটি, তাদের একটা কি বলবো পাওয়ারলেস পজিশনে আছে, কিন্তু আক্রমণটা সংগঠিত করতে হচ্ছে গভর্নমেন্ট। এটা তো আমাদের বুঝতে হবে যে এগুলো তো হচ্ছে গিয়ে আইডেন্টিটি পলিটিক্সটা তো করাই হয় হচ্ছে গিয়ে রাজনৈতিক স্বার্থে, এবং সেটা হচ্ছে ক্ষমতাকে হচ্ছে গিয়ে কুক্ষিগত করার স্বার্থে। এটা হচ্ছে গিয়ে জাস্ট আমার ভালো লাগে না বলে আমি একটা চর মেরে দিলাম, ব্যাপারটা এরকম না। যে আমি পার্বত্য চট্টগ্রামের উদাহরণ আবার দিই, পার্বত্য চট্টগ্রামে ইটস মানে আমি তো কোএক্সিস্টেন্সের উপরে কাজ করেছি, যে দুটো আনইকুয়াল কমিউনিটি আর কোএক্সিস্টিং ইন এ ব্যাটল জোন। এটা একটা হাইলি মিলিটারাইজ ব্যাটল জোনে আপনি আদিবাসীরা আছে এবং হচ্ছে বাঙালিরা আছে, এবং বাঙালিরা হচ্ছে ওভাবে বলতে গেলে আমাদের মেজরিটি এথনিক রিলিজিয়াস পাওয়ারে আছে, আর হচ্ছে মাইনরিটি যারা হচ্ছে কি যাদের মানে সিটিজেনটাও সেকেন্ড গ্রেডেড অ্যাজ এ সিটিজেনশিপ, তাই না? কিন্তু সেখানেও তো মানুষ হচ্ছে তখনই সংঘর্ষে জড়িত হয় যখন হচ্ছে সেটা রাজনৈতিক ভাবে, ওই যে একটা বলেছিল ঘোলা পানি করে যখন মাছ শিকার করতে ইচ্ছা হয় তখন পানিটাকে ঘোলা করে, এটা সাধারণ মানুষই আমাকে বলছে। সো মানুষও এটা বোঝে, মানুষ একেবারে যে বোঝে না তা না। সো এই ইনইকুয়ালিটি সমাজে আছে, অনেক রকমের আছে, কিন্তু এটা ব্যবহার করছে, এটাও আমাদের বুঝতে হবে যে আপনি যখন একটা জিনিস দেখবেন সেটা ভীত না হয়ে ওটা আপনি কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেন করে আপনি এটা আসলে এটা গোড়া বের করার চেষ্টা করেন। সেটাও হবে আমার কাছে মনে হয় যে আমাদের সাধারণ নাগরিকদেরও হচ্ছে দায়িত্ব, যে আমাকে একটা প্রোপাগান্ডা খাইয়ে দিল আর সেই প্রোপাগান্ডাতে আমি ভয় পেয়ে গেলাম, ভয় পাওয়ার কিছু নেই। আমরা চ্যালেঞ্জ করবো, কারণ রাষ্ট্র তো আমাদের হাতে এখন, আমি তো মনে করি রাষ্ট্র এখন আমাদের হাতে। অনেক ধন্যবাদ নাসরিন সিরাজ। এখানে যারা উপস্থিত আছেন তার কি আর কেউ কোনো প্রশ্ন করতে চান? আপনার প্রশ্ন চ্যাটেও দিতে পারেন অথবা হাতও তুলতে পারেন, আমাদের সময় প্রায় শেষ। আমি একটা প্রশ্ন করার লোভ আসলে সামলাতে পারছি না আপনাদের দুজনের আলোচনায় শুনতে শুনতে, এবং আমার নিজের আসলে আমি যে সাবজেক্ট পজিশন, আমি নিজে আমেরিকায় একটা ইউনিভার্সিটিতে পড়াই এবং এখানকার আমেরিকার বিভিন্ন অ্যাক্টিভিস্ট ইনিশিয়েটিভে আমি ইনভলভ, প্যালেস্টিনিয়ান সলিডারিটি, লেবার অর্গানাইজিং, ইউনিয়নের সাথে অনেকদিন কাজ করে বাইরে। আমাদের এই যে ফেমিনিস্ট প্ল্যাটফর্মটার আন্ডারে আমরা এই কনভারসেশন গুলো হোস্ট করছি, আমাদের কিন্তু একটা বড় অংশই দেশের বাইরে থেকে কাজ করছে। তো আপনাদের প্রতি আমার যেটা প্রশ্ন, আমাদের এই আজকের আলোচনায় যেমন হচ্ছে গিয়ে একদিকে গ্রাউন্ডেড এক্সপিরিয়েন্স, ওই সময় একদম মাঠে থেকে ঘটনার ভয়াবহতা একদম মানে এফেক্টিভ ওয়েতে একদম শরীরে ফেস করার যে এক্সপিরিয়েন্স সেটার কথা এসেছে। আবার টেলিভাইজ মুভমেন্টের একটা কথাও এসেছে, যে আমরা যখন হচ্ছে গিয়ে টেলিভাইজ একটা মুভমেন্ট আমরা দেখছি, লাইভ হচ্ছে, শুধু আমরা না, এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো পিক করছে। দুটো কিন্তু দু ধরনের এফেক্টিভ একটা হচ্ছে রেসপন্স তৈরি করে। একদিকে বাংলাদেশে অনেকদিন ইন্টারনেট ছিল না, বিদেশে থেকে যেমন আসলে দেশের রিয়েলিটি গুলা ফার্স্ট হ্যান্ড বোঝা কখনোই সম্ভব না। হয়তো এখানে বাইরে যারা আছে আমাদের সোর্স হচ্ছে খবরের কাগজ অথবা সোশ্যাল মিডিয়া, অথবা আমরা আরেকজনের কাছে শুনছি, আমাদের কিন্তু নিজেদের এক্সপিরিয়েন্স করার স্কোপটা নাই। আবার বাংলাদেশে যারা আছেন, বিকজ অফ দ্য হোল ইম্পেরিয়াল নেচার অফ ট্রান্সন্যাশনাল নেটওয়ার্কস, ইন্টারন্যাশনাল মিডিয়ায় আমরা কিন্তু দেখছি যে আলী রিয়াজ স্যারের মতো এরকম যারা বাইরে আছেন তারা ইন্টারভিউ দিচ্ছেন, তারা লেখালেখি করছেন, এবং বাংলাদেশের কি হচ্ছে এটা অনেকখানি ইন্টারন্যাশনাল মিডিয়াতে বা বাইরের বিশ্বে সার্কুলেটেড হচ্ছে, যারা দেশের বাইরে আছে বাংলাদেশি, অনেকটা তাদের ন্যারেটিভে। সো আমি জাস্ট জানতে চাচ্ছি আপনাদের দুজনের কাছেই যে আমরা যখন একটা ট্রান্সন্যাশনাল কোলাবোরেশন করব বা এই ধরনের একটা প্ল্যাটফর্মে যখন আসব, দেশের ভেতরে থাকা এবং দেশের বাইরে থাকা যারা একাডেমিক অ্যাক্টিভিস্ট আছেন, তারা আসলে প্রোডাক্টিভ ভাবে কিভাবে কাজ করতে পারেন, কোন জিনিসগুলো তাদের মাথায় রাখা দরকার, এবং কিভাবে আসলে একটা মিনিংফুল কোলাবোরেশন আমরা করতে পারি।
আচ্ছা, এটা হ্যাঁ, মনে হয় নাসরিন অ্যান্সার করলে বেটার হতো, কারণ আমি নিজেও অনেক বছর ধরে দেশের বাইরে। তো আমিও আসলে স্পেশালি এই মুভমেন্টটা তো আমি দেশের বাইরে থেকেই দেখেছি। তো নাসরিন আমি আসলে বললে দুজনের মনে হয় কাছে বেটার। জানতে চাচ্ছিলাম, কারণ দেশের বাইরে যখন আমরা দেখেছি যে আমাদেরও কিন্তু মানে এখানে অনেক স্টুডেন্ট অর্গানাইজেশন গুলো অর্গানাইজ করছিল, আমরা খানিকটা সেফ বাবলে ছিলাম। আমরা নিজে হচ্ছে হুম গিয়ে গুলি খাই নাই, বা আমরা কিন্তু নিজেরা ডিরেক্টলি আমাদের কোনো ফিজিক্যাল থ্রেট ছিল না। হুম হুম খানিকটা প্রিভিলেজ পজিশন থেকেই আমরা জিনিসটাকে দেখেছি। আহ সেখানে আসলে আমি যেটা চিন্তা করছি যে আমাদের খানিকটা মানে সেলফ ক্রিটিক্যালও আমরা আসলে হতে পারি কিনা, এবং কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখা দরকার। আমরা যখন মানে আমরা কিন্তু অনেকে এটা নিয়ে লিখবো, আমরা ক্লাসে পড়াবো। আমি আমার আমেরিকার ক্লাসে আমি বাংলাদেশের মুভমেন্ট নিয়ে যখন পড়াবো, আমি আই থিংক দ্যাট ম্যাটার্স। এবং বিদেশে যারা আছে, আমি নিজে বিদেশের কথা বলছি কারণ আমি দেশের বাইরে, আমাদের যেমন এখানকার প্যালেস্টিনিয়ান সলিডারিটি মুভমেন্ট আমাদের অনেকে দিনের পর দিন আমরা খুবই ডিরেক্টলি কাজ করেছি। স্টুডেন্ট এনক্যাম্পমেন্টের সাথে আমরা অনেকে জড়িত ছিলাম, এখানে লেবার অর্গানাইজিং গ্রুপগুলোর সাথে আমরা কানেক্টেড। সো কোন জিনিসগুলো আসলে আমরা মাথায় রাখতে পারি দেশে এবং দেশের বাইরে যারা আছি, যাতে করে আমরা টপ ডাউন একটা সম্পর্ক তৈরি না করি। আমরা যাতে করে হচ্ছে গিয়ে জাস্ট বিকজ পিপল আর ইন ইউরোপ এন্ড আমেরিকা দে আর জাস্ট প্রডিউসিং নলেজ যেটা হুম। সার্কুলেটেড হচ্ছে ওয়ার্ল্ডে, কিন্তু দেশে অ্যাকচুয়ালি যারা আছে আমরা কিভাবে আই গেস মিনিংফুল কোলাবোরেশন করতে পারি, কোন জিনিসগুলো আমরা মাথায় রাখতে পারি। আমি শুধু দুজনের চিন্তাই আমি জানতে চাচ্ছি, স্পেশালি আপনারা যেহেতু দুজন দু ধরনের পজিশনালিটি থেকে আসছেন, চ্যালেঞ্জ গুলো কি কি এবং কি করলে অ্যাকচুয়ালি আমরা আরো ভালোভাবে কাজ করতে পারবো একসাথে। আচ্ছা, তাহলে আই থিঙ্ক এই জিনিসটা নিয়ে আমিও ভাবছিলাম। আমার কাছে জাস্ট আমি খুবই শর্ট উত্তর দিচ্ছি, আমার মনে হয় নাসরিন একটু ভালোভাবে বলতে পারবে। বাট আমার কাছে মনে হয় আমাদের কাছে একটা টুল, যেটা টেকনোলজিক্যাল টুল যেটা আছে, সেটা আমরা কিছুটা ব্যবহার করতে পারি। যে এখন তো আসলে জুমের মাধ্যমে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আহ, যারা মুভমেন্টের মধ্যে আছে, যারা বিষয়গুলো নিয়ে সরাসরি কাজ করছে, তাদেরকে আহ, যে কোনো পজিশন, আপনি যেমন পড়াচ্ছেন একটা ইউনিভার্সিটিতে, আমিও স্টুডেন্টদের সাথে কাজ করি। সো ওইভাবে কিন্তু টেকনোলজির মাধ্যমে আমরা কিন্তু যারা গ্রাসরুটস লেভেল আছে, যারা ইনভলভড আছে, তাদেরকে ইনক্লুড করতে পারি। আই থিঙ্ক এটা একটা প্র্যাকটিক্যাল ওয়ে অফ ইনভলভিং। আমি দেখলাম যে আই থিঙ্ক আগামী সপ্তাহে একটা আম, 3 দিনের একটা প্রোগ্রাম হবে পুরোপুরি বাংলাদেশকে নিয়ে। আমার ঠিক খেয়াল আসে না কোন ইউনিভার্সিটি অর্গানাইজ করছে। তো আমি ইউসি দেখলাম যে ওখানে বার্কলে বাংলাদেশের, বোধহয় আপনি ইউসি বার্কলের একটা আসছে সামনে। সম্ভবত, হ্যাঁ, সাউথ হ্যাঁ ইস্ট সম্ভবত, হ্যাঁ। তো আমি দেখলাম যে ওখানে বাংলাদেশ থেকে অনেকে কথা বলছে। তো আমি খুব সারপ্রাইজ হলাম যে ওয়াও, এতজন আসবে বাংলাদেশ থেকে, এসে 3 দিনের একটা প্রোগ্রাম করবে। পরে দেখলাম না, ওটা আসলে জুমে অর্গানাইজ করা হচ্ছে। সো আই থিঙ্ক ওইটা একটা ওয়ে অফ মেকিং শিওর যে আমরা এখানে দূরে বসে বাবলের মধ্যে বসে বসে একটা জিনিস যেভাবে বলি, সেটা এক ধরনের একটা ইফেক্ট হয়। বাট যারা ওখানে সরাসরি ইনভলভ আছে, তারা তখন ওইভাবে ইনভলভ হতে পারে আর কি। আই থিঙ্ক ওটা একটা মিনিংফুল হতে পারে, বাট মে বি আদার ওয়েজ এস ওয়েল। অনেক ধন্যবাদ হানা। নাসরিন? আহ, আমি আসলে যেটা হচ্ছে যে ওকে, আমার কোলাবোরেশন মানে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলি আসলে। So, আমি জানি না কিভাবে কি করা যাবে, কিন্তু আমি আমার যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমি সেটাই বলি। তো যেটা হলো যে যখন আমি যেটাকে বলছি যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেল যখন, তখন তো হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ, মানে সবাই নিউজ করছে তাই না। তখন কিন্তু আমার ধরেন প্রাক্তন সুপারভাইজার উনিও আমাকে যোগাযোগ করেছেন। হ্যাঁ, উনি যদিও ছুটিতে ছিলেন কিন্তু কনসার্ন হয়ে যোগাযোগ করেছেন। এবং এবং হচ্ছে যে আমি খুব বিরক্ত হয়েছি আসলে, আমি ওর সাথেও শেয়ার করেছি এটা। ভারত থেকেও বন্ধুরা হচ্ছে, ভুটান থেকে বন্ধুরা জানতে চাচ্ছে। তো ঘটনাটা হচ্ছে কি যে আমরা যখন এই যে আমাদেরকে মাঝে মাঝে হচ্ছে গিয়ে ডাটা কালেক্টর হিসেবে একটা ট্রিট করা হয়, খুবই বিরক্তিকর লাগে আমার কাছে। সেটা হচ্ছে আহ, মানে আমি এটা একদম, আমার বলতে কোনো প্রবলেম নাই যে আমি জানি না আসলে কি হচ্ছে, কিছু কি হচ্ছে, মানে প্রতিদিন এত হচ্ছে পরিবর্তন হচ্ছে এবং এখনো আমরা একটা খুবই টার্ময়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো যখন আমাদের কাছে বিশ্লেষণ জানতে চাই, যে আমিও যেমন প্রথমে বলছিলাম যে আমি আসলে জানি না, তো
জানি না ছাড়া আমি আর কিছুই বলতে পারছি না। এবং আমি যখন আমার অ্যালেন আমার সুপারভাইজার আমার বন্ধু, সে আমাকে বলছে শোনো আই ডু নট হ্যাভ এনাফ ইভেন ভোকাবুলারি, তো কিভাবে আমি এটা তোমাকে বলবো, এটা যুদ্ধ বললেও কম বলা হচ্ছে, এটা কি বলবো আমি জানি না, মানে সো এটা অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। এখন আমার সেই লাক্সারিও নাই যে হচ্ছে আমি একটু বসে চিন্তা করব। তো মানে এবং যাদের লাক্সারি আছে তারা আমাদেরকে এক্সপ্লয়েট করবে, এটাও আমার ভালো লাগছে না। এবং আছে না যে, এবং আরেকটা হচ্ছে কুইক চাই, কারণ আমার তো পাবলিশ করতে হবে সেটা পত্রিকার। যেমন আমার ভারতীয় বন্ধুরা বসে আছে যে তুমি একটা কিছু লেখো, এবং সবাইকে না না বলতে বলতে শেষ পর্যন্ত সবাইকে না বলছি, কারণ যে কুইক কনজাম্পশনের জন্য তো সবাই বসে আছে নিউজ বা আর্টিকেল। তো এই যে একটা কুইক রেসপন্স চাই, এটা আমরা সম্ভব না এটা। এটা আমি আমারটাই বলছি, অন্যরা পারলে সেটা পারবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কোলাবোরেশন এটা হচ্ছে গিয়ে অনেক সময় চাপ প্রয়োগ করে। মানে ঠিক আছে ঘটনা কিছু ঘটছে, একটু সময় দেওয়া, এবং হচ্ছে ওই যে সহানুভূতির সাথে দেখা, হ্যাঁ সময় পার হয়ে যাচ্ছে, না লিখলে তো ব্যাপারটা ভুলে যাব, সবই ঠিক আছে, কিন্তু একই সাথে হচ্ছে যে ও যে আমি আমি যেমন একটা উদাহরণ দিই, আমি যে সুবর্ণচরে একজন মেয়ে রেপ হয়েছিল, গ্যাং রেপ ইলেকশনে, এবং আমি গিয়েছিলাম, এখনো পর্যন্ত আমি ওনার সাক্ষাৎকার নিতে পারি নাই, আমার পক্ষে সম্ভব না ওনার সামনে দাঁড়িয়ে ওনাকে কোয়েশ্চেন করে ওনার, এত আমি পারি না, সাংবাদিকরা পারে এবং ওনাদের কুইক রেসপন্স করতে হয়, কিন্তু এটা আসলে এটা এটা আমার কাছে মনে হয় আমাদের পুরো পুরো গবেষণা মানে সবকিছুর মধ্যে এটা একটা সমস্যা আসলে, আমাদের যে কুইক দরকার, কুইক করতে হবে, এবং তখন আমরা বুঝিও না ভালো, তাও আমাদেরকে বলতে হবে। সো এই কোলাবোরেশনে আমি জানি না, এটা আমি বললাম, এখন এটা থেকে আপনি কি পেলেন আমি জানি না, যে কোলাবোরেশন করার সময় আমাদেরকে একটু কি বলে সহানুভূতিশীল হয়ে দেখতে হবে, সময় দিতে হবে, আমরা মানুষ। আমি জানি সবাই ট্রমাটাইজড বললেও এটা কম বলা হবে, আপনি কি বলেন, আমি আমি জাস্ট ফিল করতেছি যে যে কোনো সময় যে কোনো দিক থেকে গুলি এসে আমার মাথায় লাগতে পারে। আমার জাস্ট এটাই মনে হচ্ছে যে ইট ওয়াজ লাইক দিস সিচুয়েশন, এবং কোথায় এটা কোনো কিছুই না, মানে সো ইনসেন, আমি কোনো ভাষাও পাই না, এখনো খুঁজে পাই না। মানে এমন না যে আমার ঘুমাতে অসুবিধা হচ্ছিল, যখন মানুষের স্ট্রেস হয় বেশি তখন মানুষ ভালো ঘুমায়, আমি ঘুমিয়েছিও ভালো, কিন্তু সারাক্ষণ উঠে উঠে চেক করতেছি নতুন করে কি কিছু হলো, তারপরে হচ্ছে কেউ কি মরে গেল, যে আজকে কি মনে হচ্ছে কি মানে পুরো ইন্টারিম গভর্নমেন্ট সবাইকে মেরে কি আর্মি ক্ষমতায় চলে আসলো, মানে অল দ্য মানে মানে আপনারা আমাকে নিয়ে হাসতে পারেন, কিন্তু আমি এগুলোই চিন্তা করি সারাক্ষণ, এগুলো আমার চিন্তা করতে হয় না, এগুলো অটোমেটিক চলে আসে। আবার বন্ধুদের সাথে আলাপ করলে দেখি ওরাও এগুলোই চিন্তা করে। উই আর রিয়েলি এগুলো ট্রমাটাইজড, এসব সাইকোলজিক্যাল নিউ লিবারাল শব্দ টব্দ আমি বুঝতে পারি না, এবং কোলাবোরেশন আমি আসলে বুঝতে পারি না। কোলাবোরেশন এত জানতে হবে এবং এক্ষুনি জানতে হবে, কোনো সময় নাই, তো মানে এগুলো আর কি। সো কোলাবোরেশনে একটু বিপদ আছে আর কি আমার কাছে মনে হয়। এখন আমার ফর এক্সাম্পল আমি আমার অ্যালেনকে যেটা বলেছি, আমি শুধু ওকে বলছি শোনো আমাদের অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে, ধৈর্য ধরো। এখন ওর ধৈর্য ধরার সময় আছে, কারণ ওর এখন সামার ভ্যাকেশন চলতেছে, ও কোথায় যেন চলে গেছে, খুব খুশি আমি যে চলে গেছে, ও ফিরলে ততদিনে আমি একটু নর্মাল হতে পারবো। আমি ক্লাসে যেতে শুরু করেছি, তখন আমি প্রথম বুঝতে পারলাম যে হ্যাঁ আমি এবার একটু ডিস্টেন্স পেয়েছি এবং আমার একটু ভালো লাগছে। ইভেন লেখাপড়া করতে পারছি না, এখনো কোনো বই লিখতে পারছি না, আমি যা বললাম আমি ডায়েরিও লিখতে পারছি না, কিছুই লিখতে পারছি না। সো মানে এই আর কি, যেখানে প্রতিদিন সিচুয়েশন আসলে চেঞ্জ হচ্ছে, 1 মাস গেছে, 1 মাস কি একটা সময়, একটা মাস তো কোনো সময়ই না, এখনো যে কোনো কিছু হতে পারে, এবং মানে নানা রকম কথা হচ্ছে, সবার যারা ক্ষমতা ছেড়ে গেছে, ওরে বাবা 40-50 বছর ধরে বাংলাদেশকে চুষে চুষে খাবে, যারা প্ল্যান করেছিল হঠাৎ করে হাতছাড়া হয়ে গেল, এত সহজে ছেড়ে দিবে, এত সহজে ছেড়ে দিবে, ষড়যন্ত্র বন্ধ হয়ে গেছে। সো আই ডোন্ট নো, কোলাবোরেশনের কথা পর্যন্ত আমি এখনো যেতেও পারছি না, আমার শুধু মনে হচ্ছে যে আমরা এখনো যাচ্ছি জিনিসগুলোর মধ্যে দিয়ে। সো আমি যাই না, আমি যাই না, আই এম সরি। আমি আমি এখানে একটু যোগ করতে চাই। আমাদের এমনিতেই সময় শেষ হয়ে এসেছে, তো আমি নাসরিনকে অনেক ধন্যবাদ দিতে চাই এটা বলার জন্য, প্রথমত যে আমি জানি না, আমি জানি না বলতে পারাটা খুব জরুরি। আর কোলাবোরেশন বুঝি না এটা বলতে পারাটাও আমার মনে হয় খুব জরুরি। কারণ আমরা এমন একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে গিয়েছি পুরো জুলাই আগস্ট জুড়ে, যে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারছিলাম না কি হচ্ছে, কিন্তু তারপরে কোনো একভাবে আমরা কিছু একটা করছিলাম। তা আমি এখানে বলতে চাই যে বিচ্ছিন্নতা একটা বড় শক্তি। কখনো কখনো বিচ্ছিন্ন হতে পারা, কখনো কখনো দলছুট হতে পারা অনেক বড় শক্তি।
এবং নাসরিনের কথার সূত্রেই আমার মনে পড়লো যে যখন আমরা নরসিংদীতে গিয়েছিলাম, নরসিংদীতে হওয়া যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা যে 20 জন নারীবাদী ট্রেনে চেপে বসে পড়লাম। আহ এবং মজার ব্যাপার হচ্ছে যখন আমরা আমাদের অবস্থানটা জানানোর পরে সেখান থেকে ফিরছিলাম, ওই সময় কিন্তু আমাদের কাছে ইমেইল এসেছে বাংলাদেশের একটা নারীবাদী জোটের কাছ থেকে যে চলেন আমরা সামনের উইকেন্ডে জুমে বসে আলোচনা করি আমাদের জোটের পক্ষ থেকে আমরা কি করতে পারি। মানে ওনারা তখনো জানেন না যে এই 20 জন নারীবাদী নরসিংদী হয়ে এসেছেন। তো জোটের এই হচ্ছে একটা বিপদ যে একটা নির্দিষ্ট এজেন্ডা ধরে সবাইকে গুছিয়ে নিয়ে আগাতে গিয়ে না অনেক সময় আমরা ওই অ্যাজিলিটিটা হারিয়ে ফেলি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু জোটের মিটিং এ গিয়েছিলাম, ওনারা যখন জানতে পেরেছেন যে আমরা গিয়েছিলাম নরসিংদীতে ওনারা ভীষণ দুঃখ পেয়েছেন। ওনারা বলেছেন ইস ওরা তো একদম ইস্যু গরম থাকতে থাকতে ধরে ফেললো, আমরা মিস করলাম। তো আমি বলবো যে এই জোট তৈরি করা, পরিকল্পিত কোলাবোরেশনের বেশ বিপদ আছে যেটা নাসরিন বলছিল, এবং কিভাবে আমরা বিচ্ছিন্ন থেকেও যুক্ত থাকতে পারি এটা নিয়ে হয়তোবা আমরা একটা দীর্ঘ আলাপ সামনে করতে পারবো। কারণ আমার মনে হয় যে জোড়াতালি দিয়ে চার হাতে পায়ে মানুষ খুঁজে নিয়ে যে কোনো ভাবে কাজ করার কোনো বিকল্প আমার সামনে নাই। আমি এভাবেই কাজ করে এসেছি এবং আমি তাতেই খুশি। আমি চাই না যে খুব গোছানো একটা জোট হোক, খুব ভীষণ গোছানো পরিচিত একটা কোলাবোরেশন হোক, ওই আশায় আমি বসে নাই। তা আমি এটুকুই বলতে চাচ্ছিলাম যে এই যে আমি জানি না এবং আমি আসলে বুঝি না যে কোলাবোরেশন কিভাবে কাজ করে, এটা বুঝতে পারা এবং তারপরেও অর্গানিক্যালি এগিয়ে এসে নিজের অবস্থানটা জানানো এবং কিছুটা করতে পারাটা অনেক বড় শক্তি আমি মনে করি। অনেক ধন্যবাদ তৃষিয়া। আহ এবং আপনাদের সবার কথা শুনে মানে জাস্ট কথা হিসেবে যে আই থিঙ্ক খুব চমৎকার একটা উপসংহার আমরা আজকের আলোচনার পরে পেয়েছি যে সামনের দিনগুলোতে আমরা কি করতে পারি। এবং আপনারা যেটা বলছিলেন যে কোলাবোরেশনেরও যে খুব একটা একটু প্যারাফ্রেজ করে আমি যদি বলি যে একটা খুবই নিও লিবারেল এবং একটা প্রোডাকশন ড্রিভেন এন্ড জাস্ট ইন টাইম ক্যারেক্টার আছে যে কোলাবোরেশন করো এবং কোলাবোরেশন আউটপুটটা কি, সেই আউটপুটটা হয়তো বা পত্রিকায় আসতে পারে, সেই আউটপুটটা হয়তো আমার সংগঠনের ওয়েবসাইটে ভালো দেখাতে পারে, সেই আউটপুট দেখে আমি হয়তো ভালো ফান্ডিং পেতে পারি, একাডেমিশিয়ান হলে আউটপুট দেখে আমি হয়তো প্রমোশন পেতে পারি, সাইটেশন পেতে পারি। সো ওই ধরনের প্রোডাকশন ড্রিভেন কোলাবোরেশনে আসলে আমরা খুব বেশি দূর যেতে পারবো না। নাসরিনের একটা কথা যেটা আমি ইকো করতে চাই যে অনেক সময় গ্লোবাল নর্থ গ্লোবাল সাউথের যে হায়ারার্কিক্যাল সম্পর্ক, কর্নেলের খুব ভালো একটা থিওরি আছে এবং ওখানে উনি এরকম বলছিলেন যে গ্লোবাল নর্থের মানুষরা বসে বসে থিওরি লেখে আর গ্লোবাল সাউথের মানুষদেরকে ব্যবহার করে কেস স্টাডি হিসেবে। তো এখানে আমাদের আলোচনায় আই থিঙ্ক যে জিনিসটা উঠে এসেছে যে এই ধরনের কোলাবোরেশন বলি, সলিডারিটি বিল্ডিং বলি, অথবা বিচ্ছিন্ন ভাবে অর্গানিক ভাবে আমরা একসাথে কাজ করার যে স্পিরিট বলি, আই থিঙ্ক এটাও আমাদের মাথায় রাখা দরকার যে কোলাবোরেশন করে আমি কিছু ডেটা কালেক্ট করলাম, সেটা দেখিয়ে আমি হয় পাবলিশ করলাম, না হলে দুটো ইন্টারভিউ দিলাম। এই জিনিসগুলো আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে। কারণ খুবই তৃষিয়া খুব চমৎকার ভাবে বলেছে যে বিচ্ছিন্ন থেকেও আসলে আমরা যুক্ত থাকতে পারি এবং ট্রান্সন্যাশনাল সলিডারিটি খুবই ধর্মী একটা কনসেপ্ট। এটা যে একেবারে সবাই একসাথে কাজ করে কালকে দুনিয়া উল্টা দিলাম, ব্যাপারটা এত সোজা না। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য এবং খুব চমৎকার কিছু ক্রিটিক্যাল এবং খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে নিয়ে আসার জন্য। আমাদের সাথে থাকুন। এই আলোচনার ট্রান্সক্রিপ্ট আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব, এটা রেকর্ডিংও আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব এবং আমরা চেষ্টা করব কিভাবে সামনের মাসে কিছু একাডেমিশিয়ান, অ্যাক্টিভিস্ট বা একদম মাঠের আন্দোলনে যুক্ত থাকা মানুষ কয়েকজনকে একসাথে করে আমাদের এই আলোচনা কন্টিনিউ করার। ভালো থাকবেন। বাই।